মাত্র 11টি ট্রাক ঢোকার পরে হিলিতে বন্ধ ভারতীয় পেঁয়াজ আমদানি। ওপারে আটকে 150 ট্রাক, বেনাপোল দিয়ে ঢোকেনি একটিও, পৌঁছে যাচ্ছে পেঁয়াজ। এনআইডি হিসেবে 8 হলেও 71-এ বয়স 21 দাবিতে বীরাঙ্গনা স্বীকৃতি চাইলেন জয়পুরহাটের আওয়ামী লীগ নেত্রী। আরেক নেতার অভিযোগে বেরিয়ে এলো জালিয়াতি। জোয়ারের চাপে ঝুঁকিতে কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি পয়েন্ট জিও ব্যাগ দিয়ে ঠেকানো যাচ্ছে না ভাঙন। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের তাগিদ। এবং দ্বিতীয় দফার পরীক্ষায় বাংলাদেশ ক্রিকেট দলের 27 ক্রিকেটার ও কোচিং স্টাফদের সবাই করোনা নেগেটিভ। সকালে উঠছেন টিম হোটেলে। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আবারও জটিলতার মুখে আগের এলসির ভারতীয় পেঁয়াজ আমদানি। শনিবার 3টি স্থলবন্দর দিয়ে ট্রাক ঢুকলেও বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোল দিয়ে খালাস হয়নি একটিও। নতুন করে অনুমতির অপেক্ষায় হিলির ওপারে আটকে আছে 150 ট্রাক। এদিকে ছাড়পত্র না থাকায় সোনা মসজিদ স্থলবন্দরের ওপারে থাকা শতাধিক ট্রাক ঢোকা নিয়েও দেখা দিয়েছে সংশয়। 5 দিন আটকে থাকার পর শনিবার দুপুরে অবশেষে বাংলাদেশে ঢোকে নিষেধাজ্ঞার আগেই এলসি করা ভারতীয় পেঁয়াজের ট্রাক। এতে আমদানিকারকদের পাশাপাশি সাধারণ ভোক্তাদের মাঝেও স্বস্তির ছাপ পড়ে। তবে হিলিস্থল বন্দরে মাত্র 11টি ট্রাক আসার পরই বন্ধ হয়ে যায় আমদানি। ব্যবসায়ীরা বলছেন ওপারে এখনো অনুমতির অপেক্ষায় 150 শতাধিক ট্রাক। আমরা যে পেঁয়াজগুলা এলসির মাধ্যমে আমদানি করে এখানে আছে, যে বর্ডার বেল্টে যে সংরক্ষণ আছে, এই পেঁয়াজগুলা দীর্ঘক্ষণ দেড়ে থাকার কারণে 2-3 দিন দাঁড়িয়ে আছে, যার কারণে পেঁয়াজে গরম হওয়ার কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোল বন্দর দিয়ে কোনো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢুকতে পারেনি। ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় আটকে থাকা শতাধিক ট্রাকের পেঁয়াজ নিয়ে শঙ্কায় আমদানিকারকরা। দিনের পর দিন আটকে থাকায় পেঁয়াজ পচতে শুরু করেছে। আমাদের গাড়ি ওই পাশে আটকে আছে, আজকের থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে আমরা বসে রয়েছি, এখনো পর্যন্ত কোনো গাড়ির খবর নেই। এখন আমরা কিভাবে লোড করবো, কখন লোড হবে না হবে, আমরা এই অপেক্ষায় বসে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে শনিবার পেঁয়াজের ট্রাক ঢুকেছে। রোববার ও ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় 250 ট্রাক পর্যায়ক্রমে বাংলাদেশে ঢুকবে বলে জানা গেছে। পূর্ব ঘোষণা ছাড়াই গত 14 সেপ্টেম্বর ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ভোমরা, সোনা মসজিদ সহ দেশের 4টি স্থলবন্দরের ওপারে আটকে যায় 800-এর বেশি পেঁয়াজ বোঝাই ট্রাক। এক্ষেত্রে বিলম্ব রপ্তানির আদেশ দেখিয়ে গেট পাস নিতে পারছেন আমদানিকারকরা। নিয়াজ মাখদুম, সময় সংবাদ। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ কাজল। আপনি জানেন যে ভারতের অভ্যন্তরে প্রায় 5 দিন আটকে থাকার পরে যে পেঁয়াজের যে চালান, সেটা কিন্তু গতকালকে কিন্তু 11টি ট্রাক কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে। এই পেঁয়াজগুলি আমদানির জন্য শুধু 11 ট্রাক না, ওই দেশে প্রায় 192টি ট্রাক দাঁড়িয়ে আছে, এমনটাই আমাদের ব্যবসায়ী পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল। তার মধ্যে দফায় দফায় বৈঠক, ভারতের কেন্দ্রীয় অনুমোদন, বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিফিকেশনের মাধ্যম দিয়ে কিন্তু গতকালকে তারা পেঁয়াজগুলি প্রবেশ করা হয়েছে, বাংলাদেশে দিয়েছে। এবং পেঁয়াজগুলি আমদানি করার পর যে আমদানিকারকদের একটা স্বপ্ন ছিল যে পেঁয়াজগুলি বেশি হয়তো বা কিছুটা তারা লস পুষেও নিবে, কিন্তু আসলে সেটা তাদের ভাগ্যে বা সেটা হয়ে জোটেনি। আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখানে ট্রাকের যে অবস্থা, এখানে পানি ঝরছে, পেঁয়াজ পচে গিয়েছে এবং অনেকগুলি পণ্য তারা কিন্তু এখানে অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। গতকালকে আমরা দেখেছিলাম যে পেঁয়াজ আমদানি হবে, বাজারে দাম যেহেতু বৃদ্ধি, সেই পেঁয়াজ কেউ কিনতে এসেছিলো, কেউ আবার দেখতে এসেছিলো। আমরা পাইকারদের সাথে কথা বলেছিলাম বন্দরে, অনেকেই কিন্তু পেঁয়াজ কিনতে তারা কিন্তু আগ্রহ দেখায়নি। তারা বলছে যেহেতু পানি পড়ছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের গুণগত মান নষ্ট হয়ে গেছে, যে কারণে তারা কিন্তু পেঁয়াজ কেনেনি। আমরা কিন্তু তারপরও ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা তারা বলছেন যে শুধু ভারত এইবার নয়, প্রতিবার যখন সেপ্টেম্বর মাসে যখন দেশে আমাদের বাংলাদেশে পেঁয়াজের একটা চাহিদা রয়ে যায়, বাজার স্বাভাবিকের জন্য যখন আমরা পর্যাপ্ত এলসি করি, ঠিক ওই সময় আমাদেরকে ভারত সরকার যেমন একটা পেঁয়াজ আমাদের শুধু পেঁয়াজ না দিয়ে আমাদের যে ক্ষতিগুলি করে সেটা কি তারা পুষে নিতে পারে, এমনটাই ব্যবসায়ীরা কিন্তু দাবি করেছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে আরেকটা বলা হচ্ছে, প্রতি বছর হিলি স্থল বন্দর দিয়ে প্রায় 2 লক্ষ
টন পেঁয়াজের চাহিদা থেকে যায়। 7 জুন থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত হিলি স্থল বন্দরে 57,300 মেট্রিক টন তারা পেঁয়াজ আমদানি করেছে। ইতিমধ্যে তাদের কাছে 15,000 মেট্রিক টন পেঁয়াজের এলসি রয়েছে, যে এলসিগুলি বিভিন্ন ভারতের এক্সপোর্টারকে দেওয়া আছে। এবং সে ইতিমধ্যে তারা যে রানিং যে গত মাসে যে এলসিগুলো করেছে সে পণ্যগুলি কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু ভারত হিলিতে কিন্তু আসে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে 5 থেকে 6 দিন বা 7 দিন সময় লেগে থাকে, তারা আমাদেরকে তারা বলেছে। তারা বলছেন যে ভারতের বিভিন্ন নাসিক, পাটনা, ইন্দ্র, গুজরাট বিভিন্ন রাজ্য থেকে যে পেঁয়াজগুলো তাদেরকে সংগ্রহ করতে হয়, বিভিন্ন মুকাম থেকে কিনতে হয়, কিনে বন্দরে আসতে পেঁয়াজগুলি এখানে 7 দিন 10 দিন সময় লেগে যায়। এই যে হঠাৎ করে ভারত সরকার যে পেঁয়াজগুলি বন্ধ করে দেওয়ার পরে ওইদিকে 7 দিন, এদিকে তারা 5 দিন, 7, 5, 12 দিন তারা যে বন্দরে আটকায় রাখলো। পেঁয়াজের অবস্থা কিন্তু এতটাই যে নাজুক যে পানি ঝরছে, এখানে পেঁয়াজ পচে কিন্তু অবস্থা এতটাই খারাপ, তারা একটা বড় ধরনের লোকসানের মুখে তারা কিন্তু এখানে পড়তে হচ্ছে। আমি এখানে কথা বলেছিলাম আমদানিকারকের যে সভাপতি হারুন রশিদের সাথে কথা বলেছিলাম। হারুন রশিদ যেমনটা বলছেন যে ভারতের অভ্যন্তরে যে পেঁয়াজের ট্রাকগুলি আছে এখনও প্রায় 180 ট্রাক দাঁড়িয়ে আছে, যে ট্রাকগুলি যদি সময় মতো প্রবেশ না করে এই পেঁয়াজগুলির যে কী অবস্থা হবে তা তিনি বলতে পারছেন না। কিন্তু ওখানে আমি কথা বলেছিলাম, এখানে পানামা পোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারাও এখানে যোগাযোগ করছে, ভারতের সাথে কথা বলছেন যে পেঁয়াজগুলি যে দাঁড়িয়ে আছে তাদের কী অবস্থা। আমি সর্বশেষ ভারতের ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম গতকালকে, তারাও কিন্তু চেষ্টা করছে যে 180টি ট্রাক, তার মধ্যে 70টা ট্রাক রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, তিরপল বাঁধা অবস্থায় আছে, বাকিগুলি বিভিন্ন রাস্তায় বিভিন্ন গুদামে তারা কিন্তু আনলোড করে গেছে, যে পেঁয়াজগুলি সেখানে কিন্তু পৌঁছে গেছে। এমতো অবস্থায় ব্যবসায়ীদের পক্ষ থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যদি পেঁয়াজগুলি যদি এভাবে যদি ফেলে রাখা হয়, এভাবে যদি ফেলে দিতে হয়, সেক্ষেত্রে আসলে পেঁয়াজগুলি আমদানি করে কতটুকু লাভবান হবে দেশ, কতটুকু তারা পুষে নিতে পারবে, তারা কিন্তু এমনটাই বলছেন। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ীরা সরকারকে আবেদন জানিয়েছেন যে শুধু আমদানিকারক না, দেশ থেকে ডলার চলে যাচ্ছে, দেশের যে সম্পদ ক্ষতি হচ্ছে, তারা কিন্তু বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে এই যে বারংবার তারা যে ভারত সরকার যে এভাবে ক্ষতি করতেছে, পেঁয়াজ না দিয়ে যে একটা তারা যে সিন্ডিকেট করতেছে, এটা যেন একটা শুরু হয়, সমাধান আসে, এমনটা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে। কাজল, হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ খবর। কাজল। হিলি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। এদিকে ভারত রপ্তানি বন্ধের পর বিকল্প দেশ হিসেবে মিয়ানমার থেকে পেঁয়াজের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। গতকাল দুপুরে বন্দরে থাকা ট্রলার থেকে পেঁয়াজ খালাস শুরু হয়। শুক্রবার 2টি ট্রলারে করে 30 টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। মিয়ানমারের লকডাউনের কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রায় 2.5 মাস ধরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত থাকার মধ্যেই চালানটি এলো। আমদানিকারকরা জানিয়েছেন প্রথম ধাপে 2000 বস্তা পেঁয়াজ খালাস করা হয়েছে। আরও পেঁয়াজ পথে রয়েছে। আজ মিয়ানমারের পেঁয়াজগুলো দেশীয় বাজারে সরবরাহ করা হবে। 2000 ব্যাগ প্রায় 30 টনের মতো পেঁয়াজ টেকনাফ শুল্ক স্টেশন দিয়ে প্রবেশ করেছে। আশা করছি উত্তরোত্তর পেঁয়াজ আমদানি বৃদ্ধি পাবে। এ বিষয়ে আমরা ব্যবসায়ীদেরকে উৎসাহ প্রদান করছি। পেঁয়াজের আরও খবর জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ। ধন্যবাদ কাজল আপনাকে। আমি অবস্থান করছি বেনাপোল স্থলবন্দরের, এটি ভারতীয় ট্রাক টার্মিনাল। আপনি জানেন যে হঠাৎ করে ভারত সরকার বেনাপোল বন্দরের সাথে যে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়, এই আমদানি বন্ধ হওয়ার ফলে কিন্তু এখানকার ব্যবসায়ীরা নানান সমস্যার মধ্যে পড়তে দেখে দিয়েছি। সর্বশেষ গত আপনার 14
সেপ্টেম্বর যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল, বন্ধ করার পরে কিন্তু তারা পরপর 2 দফায় কিন্তু বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ যে আটকে পড়া ট্রাক ছেড়ে দেওয়ার কথা বললেও কিন্তু এখনো পর্যন্ত কোনো পেঁয়াজের চালান আমরা দেখতে পেরেছি বেনাপোল বন্দরে পৌঁছায়নি। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে সমস্ত পেঁয়াজের ট্রাক, তাদের যে সমস্ত পেঁয়াজের ট্রাক ওপারে বন্দরে আটকে আছে, তাদের এই সমস্ত ট্রাক কিন্তু পেঁয়াজ ইতিমধ্যে পছন্দ ধরে গিয়েছে। যারা যদি দ্রুত এই সমস্ত ট্রাক তারা বেনাপোল বন্দরে প্রবেশ করাতে না পারেন, তাহলে এই পেঁয়াজ কিন্তু আর বাইরে বিক্রি করার কোনো সুযোগ থাকবে না। আমরা কথা বলেছি বেনাপোল কাস্টম হাউসের সাথে, কাস্টম হাউসের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে পরপর 2 বার বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আটকে পড়া পেঁয়াজের চালান ছেড়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রাক তারা দেয়নি। যদি পেঁয়াজের ট্রাক তারা দেয় তো বেনাপোল বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টম কর্তৃপক্ষ এই পেঁয়াজের ট্রাক গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। আমরা ব্যবসায়ীর সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যখন তারা ভারত থেকে কোনো পেঁয়াজের চালান আমদানি করেন, কিন্তু আমদানি করার আগে কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের সাথে একটি তাদেরকে চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী কিন্তু তাদের এলসি খোলেন এবং এলসির পরে পেঁয়াজের ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। কিন্তু সেই চুক্তি সম্পন্ন হওয়ার পরেও কিন্তু ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের আগে যে তারা আটকে দিল এবং যে ক্ষতির শিকার হলো, এই ক্ষতির আসলে দায় কে নেবেন? এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন তারা যেরকম আমদানি পণ্য থেকে যেভাবে লাভ করে থাকেন, তেমনি কিন্তু তার একটি অংশ সরকারকে শুল্ক পরিষদের মাধ্যমে কিন্তু দিয়ে থাকেন। সুতরাং এ ধরনের যে সংকট, এই সংকটের সময় কিন্তু দেশের যে বাণিজ্য মন্ত্রণালয়ের কিন্তু আরও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার দরকার। আমরা সকালে এসে বেনাপোল বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পেয়েছি যে পেঁয়াজ আমদানির খবর শুনে কিন্তু গত 2 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ব্যবসায়ীরা কিন্তু বেনাপোল বন্দরে অপেক্ষা করছেন, কিন্তু তারা বলছেন যে পেঁয়াজের ট্রাক তারা ছাড়ার কথা বলে কিন্তু এখনও কিন্তু তারা কোনো পেঁয়াজের ট্রাক দেয়নি। এতে তারা আসলে তাদের যে ক্ষতি, এটা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছেন। এদিকে বেনাপোল যে স্থলবন্দরের যে স্থানীয় যে বাজার, সে বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পেঁয়াজ আমদানি অনিশ্চিত হয়ে পড়ায় কিন্তু লাফিয়ে দাম বেড়েছে। গতকালের যদি একটি কথা বলি আপনাকে, তো বেনাপোল বন্দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে পাইকারি বাজারে 60 টাকা এবং যে খুচরা বাজারে কিন্তু বিক্রি হয়েছে প্রায় 70 থেকে 75 টাকা। সাধারণ মানুষ বলছেন যে আসলে এভাবে যদি পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হতে থাকে, তাহলে তাদের যে ক্রয় ক্ষমতা সেটা বাইরে চলে যাবেন। এক্ষেত্রে সাধারণ যে মানুষ তাদের দাবি যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য, যেটা বিশেষ করে ভারত থেকে আমদানি করতে হয়, এক্ষেত্রে যে সংকট বারবার তৈরি হচ্ছে, সংকট মোকাবেলায় বাংলাদেশ ছাড়া অন্য বাইরের রাষ্ট্রের সাথে কিন্তু বাণিজ্যিক যে সম্পর্ক, সেটা আরও জোরদার করতে হবে। যে একটি বিষয় কাজল আপনাকে জানিয়ে রাখি, আমরা দেখতে পেয়েছি যে গত বছরের 29শে সেপ্টেম্বর যেদিন বাংলাদেশ সরকার পূজা উপলক্ষে ভারত সরকারকে ইলিশ দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং ইলিশের প্রথম চালান যেদিন ভারতে দিয়েছিল, সেদিনই কিন্তু ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। ঠিক একইভাবে কিন্তু গত 14 সেপ্টেম্বর যে 1450 মেট্রিক টন পেঁয়াজ ইলিশ ভারতে দেওয়ার কথা ছিল, আমরা দেখতে পেয়েছি ইলিশের প্রথম চালান ভারতে ঢোকার পরেই সে একইভাবে কিন্তু বন্ধ করা হয়েছে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি। তো তারা বলছেন এখানে ভারত অংশের যে বাণিজ্য যে সমন্বয়হীনতার কারণে কিন্তু বারবার তারা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ রয়েছে তার সর্বশেষ। কাজল। বেনাপোল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিজুল হক। পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও মাত্র 2 দিনে কারসাজি করে সিন্ডিকেট তুলে নিয়েছে কোটি কোটি টাকা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, নির্দিষ্ট একটি সিন্ডিকেট প্রতি বছর একই কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেই বারবার ঘটছে এমন ঘটনা। সাজিদ রাজুর রিপোর্ট। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার মাত্র 5 দিনের মাথায় আগের 25-30 টাকা দরের পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে 50 টাকা। মাঝে পাইকারি বাজারেই দাম ওঠানামা করেছে 80 টাকার উপরে। আগের আনা সেই পেঁয়াজ এখন নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন আড়তদাররা।
এর পুরো কারসাজি আমদানিকারকদের বলেও মত তাদের। তাহলে আমরা না সবাই বেড়াইছি, আমরা কি পার্টি রেট দিচ্ছে, রেট হিসেবে আমরা দাম চাইছি, ওইভাবে বেচা কেনা হয়েছে। যাদের মাল ওরাই টাকা পাইছে, আরবদার 30 পয়সা আর হলে 60 পয়সা, এর উপরে এর কিছু নাই। চোথা দিয়ে দেয়, চোথার ভিতরে দাম দর সব লেখা থাকে। আমাদের পিস এই পথটা বেচছে, আপনি এই পথটা বিক্রি করবেন, আমরা ওই হিসাবে বিক্রি করি। আড়তদাররা বলছেন নির্ধারণ করা দামে কতদিন বিক্রি করা যাবে তা নির্ভর করছে আমদানি করা পেঁয়াজের পরিমাণের উপর। রোববার থেকে খুচরা বাজারে দাম আরও কমবে বলেও মত তাদের। বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নিয়ে মনিটরিং সেল গঠন করেছে দোকান মালিক সমিতি। নির্ধারণ যা করছে তার চেয়ে কমও যেতে পারে, ভাবে বোঝা যেতেছে। বাজারে মানে 5 টাকা কমছে, 6 টাকা কমছে, ওই তুলনায় আমরা কম বিক্রি করবো। চেষ্টা করতেছি যে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে সবাইকে বোঝানো, যারা ইম্পোর্টার যারা আছে তাদের থেকে মনে করেন যে তাদের কস্টিং কত, কস্টিং অনুযায়ী তোমরা 2 থেকে 5 টাকা উপরে 10 টাকা লাভ রেখে তোমরা মাল সেল করো। এদিকে পর্যাপ্ত মজুদ থাকার পরও মাত্র 2 দিনে কারসাজি করে একটি সিন্ডিকেট বাজার থেকে তুলে নিয়েছে কোটি কোটি টাকা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এই প্রবণতা ভবিষ্যতে বাড়বে। এক রাতের ভিতরেই বিপুল পরিমাণ অঙ্ক কিন্তু তারা কামিয়ে নিয়েছে। তো এটার কারণ হলো আমরা যেটা দেখি, আসলে আমাদের দেশে যে সমস্ত সিন্ডিকেটে কারসাজির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেই সরকার, বাণিজ্য মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই ব্যবস্থা না নেওয়ার কারণে এই চক্রটি প্রতি বছর বারে বারে একই কায়দায় এই ধরনের সংকট তৈরি করে মানুষের পকেট কেটে নেয়। এদিকে ভারতীয় পেঁয়াজ ঢোকার খবরে আড়তে কমে গেছে বিক্রি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠের কবরস্থানে দাফন করা হলো হেফাজতে ইসলামের আমির আহমদ শফিকে। গতকাল দুপুরে হাটহাজারীতে তার নামাজে জানাজায় অংশ নেন লাখো মানুষ। ঘটনা এড়াতে 10 প্লাটুন বিজিবি ও 7 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। হেফাজত আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি আল্লামা আহমদ শফির জানাজায় অংশ নেন লাখো মুসল্লি। জনতার ঢল হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আরও বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। জানাজায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন মুসল্লিরা, করেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা। আমাদের থেকে যে উনি চলে গেলেন, আজকে আমরা কওমি অঙ্গন সকলেই এতিমের মতো হয়ে গেছি। উনি অমায়িক মানুষ ছিলেন, ওনার মতো মানুষ পাওয়া কঠিন। তিনি হাদিসের দরজে মুহাদ্দিস। আমার সমস্ত মুহিব্বিন মুখলিসিনের কাছে অনুরোধ করব, তিনার জন্য যেন দোয়া করেন। আমার আব্বার জন্য সবাই খালেস দিলে দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। এর আগে শনিবার ভোর থেকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সাতকানিয়া ও পটিয়া সহ নানা উপজেলা থেকে জানাজায় অংশ নিতে আসতে থাকেন আহমদ শফির অনুসারীরা। এছাড়া ঢাকা, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকেও হাজারো মানুষ জড়ো হন। এদিকে আহমদ শফির মৃত্যু ও জানাজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার রাত থেকে সতর্ক প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি ও 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মাঠে কাজ করছে র্যাব ও পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার আজগর আলী হাসপাতালে মারা যান আহমদ শফি। এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয় বড় হুজুরকে। তিনি বেফাকের সভাপতি, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠা করেন হেফাজতে ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 104 বছর। জানা যায় এরকম লাখো মানুষের অংশগ্রহণে বলে দেয় আল্লামা আহমদ শফি কতটা জনপ্রিয়তা ছিল। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, পুরো মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পেশায় সিকিউরিটি সুপারভাইজার, তবে কখনো সরকারি বা সেরা কর্মকর্তা পরিচয়ে 9 বছরে বিয়ে করেছেন 9টি। এর বাইরে প্রেমিকা রয়েছে আরও 4 জন, তাদেরও বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন। শুধু বিয়ে নয়, চাকরি দেওয়ার নাম করেও শ্বশুরবাড়ির স্বজনদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অবশেষে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ল প্রতারক সুলাইমান। সাখর টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতারক সুলাইমানকে নিয়ে আগে বেশ কিছু তথ্য পেয়েছিল গোয়েন্দা পুলিশ, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাকে আটক করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত 15 বছর বয়সী এক কিশোরীর মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পাহাড়তলী থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আর্মির বিভিন্ন সদস্যদের
ইউনিফর্ম পরা ছবিতে তার মুখায়ব, তার অবয়ব, তার মুখ, ওইখানে ছবি, তার চেহারা পেস্ট করে সে নিজেকে সেভাবে উপস্থাপন করছে বিভিন্ন ফ্যামিলিতে। এবং শুধু তাই না, সে ওই ফ্যামিলির ভাই বোনদেরকে চাকরি দেবে এরকমভাবে তাদেরকে প্রলুব্ধ করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলাইমান স্বীকার করে নানা পরিচয়ে 9 বছরে 9 জনকে বিয়ে করার পাশাপাশি আরও কয়েকজনকে বিয়ের আশ্বাস দেওয়ার কথা। কেউ থাকতে তো কেউ করতাম না, যেমন আপনার সাথে আমি ফার্স্ট বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে যখন করি, তারপরে উনি যখন জানতে পারছে যে আমার আরেকটা বিয়ে করছি বা আগের ঘরে বাচ্চা আছে, তখন ফ্যামিলি মেয়েকে নিয়ে গিয়া খোলা তালাক দিয়ে দিয়েছে। বিয়ে করেই প্রতারণা শেষ নয় সোলাইমানের। স্ত্রীদের দিয়ে যেমন এনজিও থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে, তেমনি চাকরি দেওয়ার কথা বলে শ্বশুরবাড়ির স্বজনদের কাছ থেকেও টাকা হাতিয়েছে সে। সবাই জানতো যে সেনাবাহিনীর কর্মকর্তা বিভিন্ন প্রশাসনে পরিচয় দিত, সেই সুবাদে তারাও তাদেরকে বিশ্বাস করতো, তাকে অনেক টাকা পয়সা দিত, সে ওই সুবাদে তাদের থেকে টাকা পয়সা হাতায় নিত। বিয়ে পাগল প্রতারক সোলাইমানের বাড়ি বরগুনা। জানা গেছে সেখানেও তার বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় পরিচয়পত্রের হিসেবে 1971 সালে আসমা বিবির বয়স ছিল 8 বছরের কিছু বেশি, অথচ সেই সময় বয়স 21 বছর ছিল দাবি করে বীরাঙ্গনার স্বীকৃতি চাইছেন জয়পুরহাট মহিলা আওয়ামী লীগের এই নেত্রী। আরেক নেতার অভিযোগে বেরিয়ে এসেছে তার জালিয়াতির প্রমাণ। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি না রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আসমা বিবির জাতীয় পরিচয়পত্রে 8 বছর 3 মাস বয়স থাকলেও তিনি নিজেকে 1971 সালে 21 বছরের যুবতী দাবি করে বীরাঙ্গনা স্বীকৃতি চেয়ে 2019 সালের 24 ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করতে গিয়েই বেরিয়ে আসে আসমা বিবির জাতীয় পরিচয়পত্র সংশোধন সহ কাগজপত্রের নানা জালিয়াতির খবর। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ 1962 সালের 20 ডিসেম্বর হলেও 1963 সালে 8ম শ্রেণী পাশ করেছেন মর্মে একটি দাখিল মাদ্রাসা হতে প্রত্যয়নপত্র গ্রহণ করে তা জমা দিয়েছেন। তার বয়স ছিল 7 থেকে 8 বছর, সে কি করে বীরাঙ্গনা হয়? এই কথাটা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। এটা যদি ভুয়া প্রমাণিত হয় তাহলে তাকে আমরা দলে তো রাখবই না, তার বড় একটা শাস্তি আমরা কামনা করতেছি। আসমা বিবি দোগাছি ইউনিয়ন পরিষদের যে জন্ম নিবন্ধন দেখিয়েছেন সেটি জাল বলে দাবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। আমার ইউনিয়ন পরিষদে যে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে এই প্রত্যয়নপত্র আমি দেই নাই, এটা ভুয়া এবং জাল। এটা অস্বীকার করার আমার কিছু কিন্তু আগে আমি দেইনি, ঊর্ধ্বতন কমান্ড দিয়েছে জেলা কমান্ডার দেখে আমি। তবে নিজেকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা দাবি করেন আসমা বিবি। আমি 71 সালে আমার 21 বছর বয়স, আমি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছি। আজাকারের মাধ্যমে জানতে পারে, আমাকে ধরে নিয়ে আসে, আমাকে খুব নির্যাতন করে। জামুকার চিঠির প্রেক্ষিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ সিগমা কোনো প্রকার যাচাই বাছাই না করে একজন পরিদর্শকের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে গত 24 জুন প্রতিবেদন জমা দেন, যেখানে আসমা বিবিকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়। সময় সংবাদ, জয়পুরহাট। ভোরের সময় আরও থাকছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলছে নামকাওয়াস্তে। নাব্য সংকটে বারবার বন্ধ হওয়ায় দুর্ভোগে চরমে। স্পিডবোট ট্রলারে যাতায়াতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জোয়ারের পানির প্রচণ্ড চাপে ভাঙছে সড়ক, বিধ্বস্ত হয়েছে জেলা পরিষদের একটি রিসোর্ট। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্ট জিও ব্যাগ দিয়েও রক্ষা করা যাচ্ছে না স্থাপনা। ব্যবসায়ীদের দাবি মেরিন ড্রাইভ সড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি দ্রুত টেকসই বেড়িবাঁধ দিয়ে রক্ষা করার। আর মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় ও সেনাবাহিনী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পার ঘেঁষে নির্মিত কক্সবাজার টেকনাফ দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কটির কারণে পাল্টে গেছে কক্সবাজারের পর্যটন খাত।
মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্ট। এই পয়েন্টে সাগরের পানির প্রচণ্ড চাপে বিধ্বস্ত জেলা পরিষদের একটি রিসোর্ট। ভবনের নিচে সরে গেছে মাটি, ফাটল ধরে ধসে পড়েছে নানা অংশ। একই অবস্থা এই পয়েন্টের মেরিন ড্রাইভ সড়কের অংশ। জিও ব্যাগ দিয়েও রক্ষা করা যাচ্ছে না। এছাড়া শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। 1 মাসের ভিতর বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। আমার দোকানটা ভাঙে পড়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। পাশে একটা জেলা পরিষদের বিল্ডিং আছে, ওইটাও ভাঙে গেছে, ওইটাও সাগরের মধ্যে চলে গেছে। ভাঙন ধরছে এখানে, এই ভাঙ এগুলো কাজ করতেছে না, তো আমরা তো অনেক কষ্ট পাবো এগুলো, এখানে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে আমাদের। কক্সবাজারের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেরিন ড্রাইভ সড়ক। তাই পর্যটন শিল্প ও মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি দ্রুত রক্ষার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। এটা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, আসলে এটা একটা পর্যটনের জন্য মানে কক্সবাজারের জন্য এটা বিশাল ক্ষতি আসবে এবং একটা নেতিবাচক পর্যটকদের মধ্যে পড়বে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, যেহেতু আমাদের এই একটা স্থায়ীভাবে এই বেরিবানটা নির্মাণ হয়। অবশ্য জেলা প্রশাসক জানালেন, মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় ও সেনাবাহিনী কার্যকরী ব্যবস্থা নেবে। পানি সম্পদ মন্ত্রণালয় এবং 16 ইসিবির পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তাদের সাথে সে বিষয়গুলো শেয়ার করেছি, তাদেরকে জানিয়েছি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেরিন ড্রাইভ সড়কটি নির্মিত হবার পর 2017 সালের 6 মে চলাচলের জন্য উদ্বোধন করা হয়। জোয়ারের পানিতে সড়কটির হিমছড়ি পয়েন্টে 5 কিলোমিটার ঝুঁকিতে রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদ, কক্সবাজার। গত কয়েকদিনে যমুনার পানি বৃদ্ধি আর প্রবল স্রোতে মুহূর্তে বিলীন হয়ে গেছে সিরাজগঞ্জের সদর উপজেলার 5 ঠাকুরি গ্রামের মসজিদ। শনিবার সকাল থেকে এই আকস্মিক ভাঙন দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে পদক্ষেপ না নেয় এই ভাঙন দেখা দিয়েছে। গতকাল দুপুরের পর থেকে ভাঙন কবলিত এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করে কর্তৃপক্ষ। রিঙ্কুকুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শনিবার দুপুরে মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যায় সিরাজগঞ্জের সদর উপজেলার 5 ঠাকুরি পশ্চিমপাড়া গ্রামের একমাত্র মসজিদটি। এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগেই মসজিদ সহ বেশ কয়েকটি বসত বাড়িও ভাঙনের কবলে পড়ে। এতে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আতঙ্কে বসতবাড়ি গাছপালা সরিয়ে নিতে দেখা যায় নদীপাড়ের মানুষদের। জোহরের নামাজের পরপরই এই মসজিদটা এটা বিলীন হয়ে চলে গেল যমুনার গর্ভে। আর মসজিদটা চারিদিক জুলি বস্তা ফালাইল নি সুন্দর করে, তাহলে আর মসজিদটা ভাঙতো না। তখন আমাদের তো আর মসজিদ নাই, নামাজ কোন জায়গায় পড়বো। এলাকাবাসীর অভিযোগ, বারবার বলার পরও পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে পদক্ষেপ না নেয় এই ভাঙন দেখা দিয়েছে। এক নৌকা মাটি ফালাই দিয়ে যায়, কত কামড়া দিয়ে ফালাই দিয়ে হের মতো তারা কামড়া দিয়ে সব চলে গেছে। এখন তোমরা ভাই থাকো গা, না থাকো গা। আমরা মানে পথের ভোগী, কোথায় দাঁড়াবো? এখন আমরা বর্তমানে আশ্রয় নিচ্ছি বন্যা নিয়ন্ত্রণ বাদে। এখন কোন এই অবস্থায় বাদে কতদিন থাকা যায় মা বোন নিয়ে? আর ভাঙন রোধে দুপুরের পর থেকে এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে কর্তৃপক্ষ। ভাঙন অব্যাহত থাকলে নদী তীরবর্তী 8টি গ্রামের প্রায় 10,000 মানুষ ভিটেহারা হবে বলে জানিয়েছে এলাকাবাসী। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রাম, চাঁদপুর সহ কয়েকটি জেলায় নদী ভাঙনে ভিটে মাটি হারানোর শঙ্কায় হাজার হাজার মানুষ। ভাঙন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নদী ভাঙনে গৃহহীনদের সহায়তার আশ্বাস জনপ্রতিনিধিদের। জেলার প্রতিনিধিদের তথ্য, ছবি না রিপোর্ট। নদী ভাঙনের কবলে ক্রমেই ছোট হয়ে আসছে নদ নদীময় জেলা কুড়িগ্রাম। 5 দিনের ধরলা নদীর ভাঙনে প্রায় 80টি পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। বাড়িঘর দুয়ার ভাঙি চুরি সব গেছে, এখন ধার ছুটছে খুব। এখন যে কোন জায়গাতে যাব? বন্যার আগে একবার ভাঙলো, এখন পানি কমার পর আবার আমাদের বাড়িঘর ভাঙলো, পুরো গ্রামটাই ভেঙে গেল। এই অবস্থায় গৃহহীন পরিবারগুলোকে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা। অত্যন্ত মানবত জীবনযাপন করতেছে, সেই কারণে সরকার বাহাদুরের নিকট আমরা আর্থিকভাবে তাদের সহায়তার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে চাঁদপুরের ধনাগোদা নদীর ভাঙনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 100 মিটার ধসে যায়। তাৎক্ষণিকভাবে বালু ভর্তি বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। রাতে 1টা-1:30টার দিকে তো তুমুল আকারে ভাঙতেছিল। এলাকার মানুষের লোকজনের চিৎকার পাক্কার, অনেক কঠিন অবস্থা। কারিগরি দিক দিয়ে যেসব ব্যবস্থা নেওয়ার সেগুলো অলরেডি নির্দেশনা পেয়ে গেছি। শুক্রবার রাত থেকে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু অংশ ধসে যায়। এতে হুমকির মুখে পড়ে 17,000 হেক্টর জমি নিয়ে গড়ে ওঠা সেচ প্রকল্প। সাদিয়া আফরিন, সময় সংবাদ।
শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌ রুটে ফেরি বন্ধ আর চালুর ঘোষণায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। নাব্য সংকটে গত ৩ সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত ১৬ দিনে ৩ দফায় ১২ দিনই ছিল ফেরি বন্ধ। ঘাট ব্যবহারকারীরা বলছেন ফেরি চালু করা হয় নামকাওয়াস্তে। শুক্রবার বিকেল থেকে সেরকমই সীমিত আকারে দিনের বেলায় ছোট আকারে ফেরি চলছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে চ্যানেল বিপর্যয়ের মধ্যে শুক্রবার বিকেল থেকে পদ্মা সেতু চ্যানেলে সীমিত আকারে আবার ফেরি চলাচল হলেও বিড়ম্বনা কাটেনি। ঘাট ব্যবহারকারীরা পড়েছে অবর্ণনীয় দুর্ভোগে। গাদাগাদি করেই জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ, স্পিডবোট ও ট্রলারেও অনেকের পদ্মা পাড়ি দিতে হচ্ছে। বড় ফেরি চলে না, ছোট ছোট ফেরি চলে, দুদিন চলে আবার দুদিন বন্ধ করে রাখে। খুব কষ্ট হয় এইভাবেই জার্নি করে আসা যাওয়া, তারপরে একটা ধরলে আরেকটা নাই, একটা ধরলে আরেকটা নাই, এরকম আসা যাওয়া অনেক সমস্যা হইতেছে। ফেরি তো সীমিত চলে, ঠিক আছে, রাতে যদি 24 ঘন্টা চলতো তাহলে আমরা ঠিক মতো বাড়িতে যাইতে পারতাম। গত 29 আগস্ট থেকে রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আবার 3 সেপ্টেম্বর পুরোপুরি বন্ধ হয়ে 11 সেপ্টেম্বর সীমিত চালু। 15 সেপ্টেম্বর এক ফেরি দিয়ে চালু হয়ে দুদিন যেতেই বন্ধ। শুক্রবার বিকালে সীমিত আকারে ফের ফেরি চালু হয়েছে। ভেকু দিয়ে যে সমস্ত জায়গায় পানি কম ওগুলো ওনারা কেটে দিচ্ছে, বালি সরে দিচ্ছে। তারপরও এই রুটটা সচল রাখার স্বার্থে ছোট্ট 4টি ফেরি দিয়া শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল করছে। এই রুটে প্রতিদিন 4000-এরও বেশি যান পারাপার হতো। এখন সচল 4 ফেরির 200 যান পারাপারের সক্ষমতা রয়েছে। বহরের 17 ফেরির মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে 4টি, 9টি অলস বসে আছে আর চলছে ছোট আকারে মাত্র 4টি ফেরি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যানবাহনের চাপ বেড়েছে। ঘাট এলাকায় পারাপারে অপেক্ষায় সহস্রাধিক যানবাহন। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ, কাজল, পাটুরিয়া দৌলতদিয়া নৌটে কিন্তু আসলে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌটে ফেরি চলাচল দিনের পর দিন এবং বারবার বন্ধ হওয়ার কারণে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌটে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। তো সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌটে আসলে মোট 16টি ফেরি এই মুহূর্তে রয়েছে, তার মধ্যে 15টি ফেরি চলাচল করছে। অন্যদিকে কিন্তু যানবাহনে আসলে অ্যাম্বুলেন্স, ছোট যে যানবাহন রয়েছে, পরিবহন, এদের অগ্রাধিকার দিতে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। আসলে পণ্যবাহী ট্রাক কিন্তু এই ঘাট এলাকা থেকে 7 কিলোমিটার দূরে উথলি সংযোগ করে সারিবদ্ধ করে রাখা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কমপক্ষে আসলে 8 শতাধিক যানবাহন এই যে পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু পারের অপেক্ষায় রয়েছে। 2টি টার্মিনাল এবং কিন্তু রাস্তার ভিতরে, ঢাকা পাটুরিয়া রাস্তার ভিতরে কিন্তু যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ লাইনে এই যে পণ্যবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। আমি শ্রমিকদের সাথে কথা বলেছি, শ্রমিকরা আসলে বলছে দীর্ঘদিন ধরে কিন্তু এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বন্ধ থাকা এবং পাটুরিয়া নৌরুটেও কিন্তু তাদের এসে যে সময় নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু তাদের যারা শিমুলিয়া কাঁঠালবাড়ি ব্যবহার করছেন তারা কিন্তু আসলে এই যে রুটটি রয়েছে এই রুটে এসে তারা তো অতিরিক্ত তেল যে তাদের খরচ হয়ে যাচ্ছে এবং কিন্তু এখানে ভোগান্তিতে পড়ছে। দিন বসে থাকার জন্য তাদের কিন্তু আসলে খরচও বেড়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু তাদের যে পণ্য রয়েছে পণ্য তারা ঠিক মতো আসলে পৌঁছে দিতে পারছে না। তারপরে ব্যবসায়ীরাও কিন্তু এটা লসের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌটের যে কটি চাল রয়েছে সবকটি চাল কিন্তু সচল রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সবসময়ের জন্য আসলে এখন নিয়োজিত রয়েছে। বিআইডব্লিউটিএ 3টি ডেজার দিয়ে কিন্তু চাল ঠিক রাখছে। সেক্ষেত্রে যে সমস্যাটা মরার উপর খারাপ ঘা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফেরি সংকট। আসলে আগের তুলনায় এখন তো যানবাহনের সংখ্যা দিন গুণ বেড়ে গিয়েছে। 3 গুণ বেড়ে যাওয়ার কারণে আসলে যে পরিমাণ ফেরি বা ঘাট থাকার কথা সেটা কিন্তু থাকছে না। আবার প্রায়ই দেখছি আমরা যে পাটুরিয়া দৌলতদিয়া উভয় ঘাট এলাকার এটা ঘাটের যে মুখের সেখানে নাব্যতা সংকট দেখা যাচ্ছে।
পরেরটা কখনো 2 দিন 1 দিন সেইটা ঘাটের আসলে নাব্যতা সংকট দূর করার জন্য কিন্তু যে ঘাট কর্তৃপক্ষ সেখানে ড্রেজিং করাতে কিন্তু সেই ঘাটগুলো বন্ধ থাকছে দিনের পর দিন। অন্যদিকে কিন্তু প্রত্যেকটা ঘাটে অর্থাৎ পাটুরিয়া ঘাটের যে 5টি ঘাট রয়েছে তার 4টি আছে ফেরিঘাট। এই ফেরিঘাটে কিন্তু একটা 12টি মুখ রয়েছে। এই ড্রেজিং এর কারণে কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে 2-1টি পকেট বন্ধ থাকছে, যার জন্য কিন্তু আসলে লোড আনলোডের সময় বেশি লাগছে এবং ঘাট না পেয়ে ফেরিগুলো কিন্তু অপেক্ষায় থাকতে হচ্ছে। অন্যদিকে কিন্তু আসলে ব্যবসায়ীরা যেটা বলে আসলে তারা বারবার কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের সঠিক কিন্তু ঘাট এলাকাতে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। তবে বিআইডব্লিউটিএ, টিসি এদের যে ভূমিকাটা ঘাট এলাকার জন্য সেটা কিন্তু আরো অত্যাধিক ভূমিকা থাকার কথা, যেহেতু শিমুলা কাঁঠালবাড়ি একটা সংকট দেখা দিয়েছে। সেগুলোতে বোতল করে একটা আসলে পরিকল্পনা সৃষ্টি করতে হবে এই দুর্ভোগ কমানোর জন্য। এই ছিল কাজল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। ভোরের সময় আরো থাকছে। ফুলের রাজ্যে দখলদারদের হানা, আতঙ্কিত সাভারের বিরুলিয়ার চাষিরা। সরকারের পৃষ্ঠপোষকতা গেলে রপ্তানির আশা। নগর পাইকারি বাজারে বেড়েছে মাছের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। মাছ চাষিরা বলছেন বিগত দিনে গোনা লোকসান পুষিয়ে নিতে দাম কিছুটা জড়া। দেশীয় সব ধরনের মাছের আমদানি বেড়েছে সান্তাহার পাইকারি আড়তে। সকাল থেকে মাছ চাষিরা বিক্রি করতে নিয়ে আসছে। সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়েছে মাছের দর, আর মাছের দর বাড়ায় খুশি মাছ চাষিরা। মৎস্য চাষি যারা মাছ নিয়ে আসে তারা অত্যন্ত লাভবান হয়েছে। গতকালের চেয়ে আজকে অত্যন্ত লাভবান। মাছের দাম মনে হয় কাঁচা বিক্রি হচ্ছে 300 350, আর পোয়া বিক্রি হচ্ছে 250। রুই প্রতি কেজি 130 টাকা, মৃগেল 120 টাকা, কাতল 140 টাকা, শোল, বোয়াল এবং শিং মাছ সহ সব ধরনের মাছের দরই কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। দাম বাড়াতে আমরা মোটামুটি লাভবান হচ্ছে আর কি। আগে তো মনে করেন লস করছি। বাজার ভালো হলে মনে করেন লোকজন চলতে পারবে। দূরের পাইকারের উপস্থিতি বাড়ায় মাছের দর বৃদ্ধি, বলছে ব্যবসায়ী সমিতির এই নেতা। বিভিন্ন জায়গা থেকে পাইকারি এখানে আসতেছে, উচ্চ দামে মাছ কিনে নিয়ে যাচ্ছে, তারা লাভবান হচ্ছে। নওগাঁ সহ পার্শ্ববর্তী বগুড়া জেলার মাছ চাষিরা ভোর সকালে মাছ বিক্রি করতে নিয়ে আসেন এই আড়তে। সপ্তাহে প্রায় 70 থেকে 80 লাখ টাকার মাছ বেচা কিনা হয় এই সান্তাহার আড়ত থেকে। সান্তাহার মাছের আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। রাজশাহীর খড়খড়ি বাজার থেকে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন হাটে সবজি ও মাছ সরবরাহ করা হয়। এই মুহূর্তে বাজারে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীর খড়খড়ি বাজারের চিত্র আপনাদের দেখাবো। মূলত এটি এমন একটি বাজার যে বাজারে আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলো থেকে জমিতে যেসব চাষবাস করা বিশেষ করে কাঁচামালগুলো আছে সেগুলো এই বাজারে ওঠে এবং আশেপাশের লোকেরা এসে এগুলো নিয়ে যান। বিশেষ করে এখানে কিন্তু পাইকারি বিক্রিটা সবচেয়ে বেশি হয়। আশেপাশের অনেক মানুষ সেখান বাইরে এসে এখান থেকে খুচরাও তারা কিন্তু এখানকার জিনিসপত্রগুলো নিয়ে যান। এখানকার সবচেয়ে মজার বিষয়টি হলো এখানে কিন্তু সব একেবারে আপনি টাটকা পাবেন। সকল ধরনের সবজি কিন্তু এখানে একেবারে ফ্রেশ এবং সেই জন্য কিন্তু এই হাটে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু অনেকটাই বেশি। আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব এই হাট থেকে। এখানে মূলত আজকে পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে এবং আপনারা দেখছেন প্রচুর পরিমাণ এখানে করলা এবং শশা আমরা দেখতে পাচ্ছি। শশা এখানে প্রতি কেজি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। মূলত এটি পাইকারি হিসেব এবং মূলা যেটি সেটি কিন্তু আমরা 20 টাকা কেজি দরে বিক্রি করতে দেখেছি বিক্রেতাদের। তারা যেটি বলছেন তারা এগুলো পবা পাশাপাশি এখান থেকে দুর্গাপুর অঞ্চল থেকেও কিন্তু এই জিনিসপত্র তারা নিয়ে এসেছেন। বিশেষ করে আজকে যে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ আমরা পটল দেখছি আজকে রাজশাহীর
এই বাজারে উঠেছে এবং মরিচও আছে, কাঁচা মরিচ। আজকে পটল 25 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে এবং এখানে আমরা আরও বেশ কিছু পণ্য এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো প্রতিদিনই বাসাবাড়িতে আমরা প্রতিদিনই খেয়ে থাকি। এছাড়া আমরা মরিচ আমরা দেখলাম, সেই মরিচ 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডুমুর দেখতে পাচ্ছেন, এরকম নানা হরেক রকমের পণ্যের পসরা দিয়ে আসলে সাজিয়েছে আজকের এই বাজার। আমরা বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে আজকে প্রচুর পরিমাণ কাঁচামাল উঠেছে বাজারে, সেই সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ বিক্রেতাও এসেছে। তো আসলে বেশ বিক্রেতারাও কিন্তু জমজমাট বেচা কেনা চলছে বলে জানিয়েছেন। ক্রেতারাও কিন্তু এই টাটকা কাঁচামাল কিনে তারা সন্তুষ্ট। তারা যেটি বলছেন, এই বাজার থেকে পণ্য কিনে সবচেয়ে বেশি সুবিধা তারা যেটি পান সেটি হচ্ছে এই বাজারে পাইকারিভাবে তারা কিনে নিয়ে যেতে পারেন। বিশেষ করে অনেক খুচরা বিক্রেতারা আছে, অনেক খুচরা বিক্রেতা এখান থেকে তারা নিয়ে যান অনেক পণ্য। ভাই, কি অবস্থা? আজকে পটল আর মরিচের আমদানি কেমন আর দাম কত করে যাচ্ছে? ভাই পটল বেচছি 24 টাকা কেজি আর মরিচ বেচছি 115 টাকা কেজি। আমদানি কেমন? আমদানি ভালোই আছে ভাই, বেচা কেনাও ভালো। কথা বলেন, ভালো আছে বেচা কেনা, সমস্যা নেই। জোরে বলেন যাতে বুঝতে পারে আমরা। আপনারা শুনছিলেন যে আজকে প্রচুর পরিমাণ আমদানি আছে এবং বেচা কেনাও অনেক বেশি এবং তারাও সন্তুষ্ট। আশেপাশের অনেক পাইকারি বিক্রেতা যারা এখান থেকেই পণ্য কিনে নিয়ে যে বিভিন্ন জায়গায় বিক্রি করেন, আমরা এমনটিও কিন্তু দেখেছি। পাশাপাশি ক্রেতারাও কিন্তু অনেকে সকালে হাঁটতে বের হয়ে এখানে বাজারে এসে তারা কিন্তু একেবারে ফ্রেশ যে কাঁচামাল তারা সেটি এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং নিত্য প্রয়োজনীয় সকল জিনিস তারা অনেকেই আছেন যারা এই বাজার থেকেই কিনে থাকেন। আপনারা দেখছেন যে একেবারে টাটকা করলা এবং এখানে শশা রয়েছে। আমি আগেই জানিয়েছি যে শশা আজকের বাজারে এখানে পাইকারি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। হ্যাঁ, এবং হচ্ছে শশা রয়েছে এটি 60 টাকা এবং পটল যেটি সেটি 25 টাকা কেজি হিসেবে তারা বিক্রি করছেন। এছাড়াও আমরা আশেপাশে ঘুরে দেখেছি পেঁপে 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি করছেন এবং কুমড়া বিক্রি করছে প্রতি পিস 20 টাকা করে। কাঁকরোল 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে। এছাড়াও কদু রয়েছে যেটি 25 টাকা পিস, প্রতিটি কদু 25 টাকা করে বিক্রি হচ্ছে। আপনি কি কিনতে আসছেন? আপনার সাথে একটু কথা বলি। সবজি কি অবস্থা যে কিনতে আসছেন? বাজারে আমদানি কেমন দেখছেন? দাম কেমন? দাম কেমন চাচ্ছে? দাম আলহামদুলিল্লাহ ভালো চাচ্ছে, খারাপ না, ভালো। এই বাজারে কেন আসলে আপনাদের বাজার করতে আসা হয়? আমরা মাল কিনতে আসি, এই বাজারে সুবিধা পাই, সুযোগ সুবিধা ভালো পাই, তাই সুযোগ সুবিধা ভালো পাই, বেচা কিনা ভালো, এই জন্যে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তিনিও আসলে একজন সবজি ব্যবসায়ী। এই বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে নিয়ে যে তিনি তার এলাকায় বিক্রি করেন। ঠিক এমন সংখ্যাটাই কিন্তু এই বাজারে আমরা বেশি দেখেছি। পাশাপাশি আমরা বেশ কয়েকজন ক্রেতা দেখেছি যারা সকালে হাঁটতে বের হয়ে তারা এই টাটকা সবজি পেয়ে তারা বাসার জন্য নিয়ে যাচ্ছেন। আমরা এখানে বেগুন, সবচেয়ে বড় যে বিষয়টি পেঁয়াজ নিয়ে সবার আগ্রহটা এখন একটু বেশি, যেহেতু একটি পেঁয়াজ নিয়ে একটি নাটকীয় ঘটনা ঘটেছে আমাদের দেশে। তো আজকে কিন্তু আমাদের এই বাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে খড়খড়ি বাজারে এবং আজকে দেশি পেঁয়াজ এই বাজারে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সকলে কিন্তু স্বাচ্ছন্দ্যে সেটি কিনছেন। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণ আছে, পেঁয়াজের কোনো ধরনের ঘাটতি নেই। দেশি পেঁয়াজের কেজি তারা প্রতি কেজি পাইকারি 60 টাকা কেজি দরে এই বাজারে তারা বিক্রি করছেন। ভাই, করলা সহ আপনি যেসব পণ্য বিক্রি করছেন কেমন আমদানি আছে? এর দাম কেমন? এটা দাম বেশি, আমদানি কম। দাম বেশি, আমদানি কম। করলা দাম কেমন যাচ্ছে? করলা 50 টাকা পাইকারি, 250 টাকা পাল্লা। আর মূলা? মূলা 20 টাকা, 80 টাকা পাল্লা, 20 টাকা কেজি খুচরা। আপনারা শুনছিলেন আসলে এই বাজারে আসলে কেজির পাশাপাশি পাল্লাও বিক্রি হয়।
অর্থাৎ একটি পাল্লাতে চুক্তি করে নেওয়া হয়, একটি পাল্লা হিসেব করে চুক্তি করে কিন্তু এখানে বেচা কেনা হয়। সবচেয়ে মজার ব্যাপার এটি, সেই হিসেবে কিন্তু কেজিতে কিছুটা পণ্যের দাম কম পড়ে। এই কারণে অনেক বিক্রেতা যারা এই বাজার থেকে এসে তাদের এই কাঁচামালগুলো কিনে নিয়ে যান। আমরা প্রচুর লতিও এই বাজারে দেখেছি, যেটি এক আটি 24 টাকা করে বিক্রি হয়েছে। এছাড়া মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 27 টাকা কেজি দরে। করলা সেটি আমরা 50 টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা শুনেছি। এরকম হরেক রকমের পণ্যের পসরা দিয়ে সাজিয়েছে এই রাজশাহীর খড়খড়ি বাজারটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কর্মব্যস্ত সকাল থেকেই, প্রতিদিনই কিন্তু এখানে এই হাট বসে। নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। তারা আশেপাশের বিশেষ করে পবা এলাকা থেকে এই পণ্যগুলো বাগান থেকে নিয়ে আসেন এবং এখানে নিয়ে এসে কিন্তু তারা বিক্রি করেন। শুধু এখানকার পণ্য যে আশেপাশে বিক্রি হয় তা না, কিন্তু এখানকার পণ্য ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানেও কিন্তু চলে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী খড়খড়ি থেকে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি। গোলাপের রাজ্য বলে পরিচিত সাভারের বিরুলিয়া রাজধানীর অদূরেই এই ইউনিয়নে দীর্ঘ 20 বছর যাবৎ চলছে ফুল চাষ। শুধু গোলাপি নয়, চাষ হচ্ছে নানা জাতের বিদেশি ফুলও। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান চাষিরা, তাই জমি বেদখল হওয়া রুখতে প্রশাসনের সহযোগিতা চান তারা। মোজাফর হোসেন জয়ের তথ্য, ছবিনা রিপোর্ট। সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর, শ্যামপুর, বাগনিবাড়ি, মোস্তাপুর সহ 20 থেকে 25টি গ্রামে গোলাপ ফুল চাষ করে ভাগ্য বদল হয়েছে অনেকের। কয়েক বছর ধরে চাষ হচ্ছে জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা সহ নানা বাহারি ফুলও। এতে কর্মসংস্থান হয়েছে 2000-এরও বেশি মানুষের। কমপক্ষে মনে করেন 15 থেকে 20 টাকা পিস আমরা বিক্রি করব, আর ওনারা 50, 60 টাকা, 70 টাকা। আরো বিভিন্ন রকমের ফুলের চাষ, অনেক বাগান দেখতে পেয়েছি। খুব সুন্দর পরিবেশ। করোনায় গত 6 মাস বাজার বন্ধ থাকলেও কিছুদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ফুল সরবরাহ শুরু হয়েছে। চাষিরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফুল রপ্তানি সম্ভব। সব বাজারই সব কিছু বেচাকেনা চলতেছে, শুধু এই ফুলটাই বেচাকেনা চলে না। যদি সরকারের উদ্যোগ নিয়ে খোলাই দেয় তাহলে দেখা গেছে এই ফুলটা বিক্রি করা যাওয়া সম্ভব। ইম্পোর্ট দিতে হবে আমাদের বিদেশটা ফুলটা, কাতারে কিংবা মানে দুবাই ফুলটা জাতি পারে। ছোটখাটো সমস্যা কোনো মতে কাটিয়ে উঠতে পারলেও সম্প্রতি পুরো ফুল চাষই বাধার মুখে পড়েছে। জমিতে আবাসন প্রকল্প সহ বিভিন্ন দখলদারদের হানায় আতঙ্কিত চাষিরা। অবশ্য কৃষি কর্মকর্তা চাষিদের সহায়তার আশ্বাস দেন। কিছু জায়গা আছে জোর করে মানে কাইটা গর্ত করে থয়ে দিতেছে, বাগানো কাইটা লাইছে, কিছু মনে করেন যে বায়না করছে, কাইটা লাইছে, টাকা দেয় না। আমার কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবে, আমি সেটা আবার এই অ্যাপ্লিকেশনটাই আমি ফরওয়ার্ড করি, ওনাকে পাঠাই। কৃষকদেরকে নিয়ে আমরা এই ওনার সাথে গিয়ে বসি, ওনার সাথে দেখা করি। 2000 সালে বিরুলিয়ার শ্যামপুর গ্রামে প্রথম গোলাপ চাষ শুরু হয়। এখন 20 থেকে 25টি গ্রামের মানুষ 450 হেক্টর জমিতে বিভিন্ন ফুলের চাষ করেন। সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে রাজধানী আগারগাঁও ফুলের বাজারে আছেন রিপোর্টার সানমি রুপল। বেচাকেনা খবর জানাতে সরাসরি যাব তার কাছে। রুপল। কাজল, ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল আনন্দের প্রতীক। বলা হয় ফুলই সৌন্দর্য। ফুল দেখতে যেমন সুন্দর, তেমনি তার ঘ্রাণও সুন্দর। তবে ফুলের এখন কিন্তু বাজার বেশ মন্দা। কারণ এই ফুলটি, আগারগাঁওর এই ফুলটি হয়তো কোনো প্রেমিকের হাতে আজ সকালে চলে যাবে, হয়তো চলে যাবে কোনো বাসর ঘরে চলে যাবে, অথবা শ্রদ্ধা নিবেদনের জন্য এই ফুল কোনো কবরে শোভা পাবে। তবে ফুলের যে ব্যবহারই বলি না কেন, সে ব্যবহারগুলো যেন অনেকটা করোনাকালে সীমিত হয়ে এসছে। কারণ বেশিরভাগ কমিউনিটি সেন্টারগুলো বন্ধ, বেশিরভাগ অনুষ্ঠান আদি বন্ধ, যার ফলে ফুলের একটি মন্দা ভাব কিন্তু আগারগাঁওয়ের এই ফুলের মার্কেটটিতে দেখা গেছে। 8 বছর আগে এই ফুলের মার্কেটটি প্রতিষ্ঠিত হয় এবং 8 বছর আগের থেকে ফুলের যে ব্যবসা তারা করে আসছেন, এই ফুলের ব্যবসার 7 বছরে, বিগত 7 বছরে কিন্তু তাদের ফুলের বেশ ভালো ব্যবসা হয়েছিল। তবে এবছর করোনার যে থাবা, সেই থাবা কিন্তু ফুলকেও ছাড়েনি। ফুলের মতো একটি সৌন্দর্য, সেই সৌন্দর্যকেও কিন্তু করোনার থাবা ছাড়তে হয়েছে। তো ফুলের যে আমপানের পরে যে বন্যা, সেই বন্যার পুরো প্রভাবটা কিন্তু ফুলের চাষে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো ফুলের যে অঞ্চলটুকু, যে বিশেষ করে যশোর, সাতক্ষীরা এইসব অঞ্চলে যে ফুল চাষ বেশি হয়, তারপরে এখানে ঢাকার আশপাশে মানিকগঞ্জ বা সাভারেও কিন্তু ফুলের ব্যাপক চাষ হয়। সেই সব চাষাবাদের জমি এই আমপানের কারণে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, যার ফলে এই ফুলের
অনেক চাষাবাদের জমি নষ্ট হয়, ফুলগুলো কিন্তু এখন দাম বেশি। আজকে যে বাজার মূল্য, সে বাজার মূল্য যদি আমি বলতে চাই, সে বাজার মূল্য বলতে গেলে প্রত্যেক 100 গোলাপ এখানে বিক্রি হয়েছে 200 থেকে 250 টাকা। এখানে ফুলের জারবারা 10 টাকা, দেখা যাচ্ছে যে গ্ল্যাডিয়েটর সেটিও কিন্তু 10 টাকা বা 15 টাকা বিক্রি হয়েছে। পাশাপাশি এখানে আরও রকমারি ফুল আছে, যেমন আছে গাজরা, আছে রজনীগন্ধা, আছে গাঁদা, সবগুলো ফুলের দামই কিন্তু বেশ বেশি। তবে অনুষ্ঠানেতে আস্তে আস্তে যখন খুলবে তখন তারা আস্তে আস্তে করে এই ফুলগুলো যখন বিক্রি করতে পারবেন, তখন ফুলগুলোর চাহিদা যেমন বাড়বে, তেমনি বলছেন যে আবার নতুন করে ফসল যদি হয় তাহলে দামও কিন্তু কমে আসবে। এখানকার মালিক সমিতির সঙ্গে আমি কথা বলেছিলাম। মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে সরকার 19,000 কোটি টাকার যে কৃষি ঋণের একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তার মধ্যে ফুল চাষও কিন্তু অন্যতম একটি খাত হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে এখানকার বেশিরভাগই যেহেতু বড় চাষাবাদের সঙ্গে জড়িত নয়, যার ফলে তারা কিন্তু সেই ঋণটি পাননি। অনেকেই পুঁজি হারিয়েছেন। এখানকার 2 থেকে 250 ব্যবসায়ী প্রত্যেক দিনই ফুল বেচা কেনার সঙ্গে জড়িয়ে পড়েন। তবে এখন আমি এখানে এসে দেখতে পেয়েছি যে অন্তত শখানেক ব্যবসায়ী কিন্তু এখন নেই। তার মানে হচ্ছে ফুলের ব্যবসার যে মন্দাভাব, সেই মন্দাভাবটি কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। তবে আস্তে আস্তে সামনের শীতের দিনে তারা প্রত্যাশা করছেন যে যখন কমিউনিটি সেন্টারগুলো খুলবে বা বিয়ে শাদী খুলবে বা অন্যান্য অনুষ্ঠানাতে আস্তে আস্তে করে খুলতে শুরু করবে, তখন তারা সেই প্রভাব কাটিয়ে আবার নতুনভাবে সাজতে চান, নতুনভাবে ফুলের সাথে, ফুলের সৌরভের সাথেই আবার মানিয়ে নিতে চান। তাদের সেই পুরনো যে ঐতিহ্য, পুরনো যে ব্যবসা, সেই ব্যবসার এখানকার যে ব্যবসাটিকে ঘিরে বসেছেন, সেই ব্যবসাটিকে কেন্দ্র করে শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরেও কিন্তু তারা এখানে পাইকারিভাবে ফুলের সরবরাহ করে থাকেন। তবে অন্যান্য দোকানগুলোতেও এলাকাভিত্তিক যে দোকান, সেই এলাকাভিত্তিক দোকানগুলোতেও ফুলের ব্যবসার মন্দা, সেই ব্যবসার মন্দার কিন্তু প্রভাব এখানে পড়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এই পাশটাতে আরও ফুলের দোকানগুলো যে ছিল, সেই ফুলের দোকানগুলো কিন্তু অনেকটাই বন্ধ, বা অনেকেই বেশ কম দামে ফুল বিক্রি করতে না পেরে অনেকেই দেখা যাচ্ছে যে তারা বেচা বিক্রি বন্ধ করে অনেকে গ্রামে চলে গেছেন। কেউ লিটন ভাই, আপনার সঙ্গে কতক্ষণ আগেই আমরা কথা বলেছিলাম। আমরা কথা বলতে চাই যে এই ফুলের বাজারটা এখন কেমন দেখতে পাচ্ছেন, আর আজকের বাজারটা কেমন? ফুলের বাজার তো ফুলই হয়, চাষিদের ফুল নাই, বাজারে ফুলের দাম বেশি কিন্তু ক্রেতা নাই, ফুল কম, উৎপাদন কম। চাষিদের ফুল নাই, বাজারে ফুলের দাম বেশি কিন্তু ক্রেতা নাই, ফুল কম। আচ্ছা, কতক্ষণ আগে আপনার সঙ্গে ঋণের ব্যাপারে কথা হয়েছিল, আপনারা কি কোনো ঋণ পেয়েছেন? এখন আমরা কোনো ঋণ পাই নাই, আমরা কোনো ঋণ পাইনি এখন। সামনে তো শীত মৌসুমে আমরা দেখি যে বিভিন্ন অনুষ্ঠান থাকে, সেই সমস্ত অনুষ্ঠানে কি আবার বেচা বিক্রি বাড়বে বা কি মনে হচ্ছে? আমরা আশাবাদী সামনের দিকে বেচা কিনা বাড়বে, কিন্তু আসলে যদি ঋণটি না পাই তাহলে চাষি চাষ করবে কিভাবে? আচ্ছা, আপনাদের শর্ত দিয়েছে কি ঋণের? আমরা প্রথম হলো একটা নিউজ দেখছিলাম যে নিজের 1 একর জমি চাষ থাকতে হবে, তাহলে 36,000 টাকা ঋণ পাবো। আসলে 36,000 টাকা কী হবে বলেন? সারা বছর একটা ক্ষেতের তো সেচের টাকাই হবে না, তাহলে চাষ করবে কীভাবে চাষে? যদি সহজ শর্তে সরকার ঋণ দেয় তাহলে চাষ করা সম্ভব, আগামীতে ফুলও বাড়বে, ক্রেতা চাহিদা মতো ফুলও পাবে। ধন্যবাদ আপনাকে। লিটন ভাই বলছিলেন যে ফুলের যে চাষ, সেই ফুলের চাষের যেমন জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। ঠিক তাদের যে শর্তে ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে, সেই শর্তে ঋণ মাত্র 36,000 টাকা ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে। সেই 36,000 টাকা তারা হয়তো ফুল চাষই করতে পারবেন না, যার ফলে সামনের দিনগুলোতে ফুলের চাষাবাদ না হলে ফুলের বাজারও কিন্তু দেখা যায় যে চড়াই থাকবে। তবে শীতের মৌসুমে নতুন যে ফুল তারা চাষাবাদ শুরু করেছেন, সেই শীতের মৌসুমে যদি নতুন চাষাবাদের ফুল আবার বাজারে আসে, তাহলে হয়তো আবার দেখা যায় যে আস্তে আস্তে করে ফুলের বাজারটা একটু পড়তে শুরু করবে।
তবে সকালবেলা ভোরের এই আলোতে ফুল দেখতে বেশ মোহনীয়, বেশ সৌন্দর্য মণ্ডিত এবং বেশ চমকপ্রদই লাগছে। যদিও ফুলের এখন কিন্তু খুব বাজার যেমন চড়া এবং দামও চড়া, ফুলের এখানে কিন্তু খুব সরবরাহ বেশ কম দেখতে পাচ্ছি। কতক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে বিরুলিয়া থেকে এসেছিলেন একজন বিক্রেতা, তিনি একটি ট্রাক নিয়ে এসেছিলেন। তিনি বলছিলেন যে আগে সাধারণত তারা যে পরিমাণ ফুল তারা নিয়ে আসতে পারতেন, এবার কিন্তু সেই পরিমাণ ফুল নিয়ে আসতে পারেনি। করোনাকালে একদমই বন্ধ ছিল, একদমই ফুলের ব্যবসা বন্ধ ছিল, এই মার্কেটটিই বন্ধ ছিল। তবে আস্তে আস্তে মার্কেট খুলতে শুরু করেছে, বেচা বিক্রিও হতে শুরু করেছে। তবে করোনাকালে একদমই যেমন শূন্যের কোঠায় নেমে এসেছিল, সেখান থেকে 10 বা 20% বা 30% তাদের বিক্রি বেড়েছে বলে তারা বলছিলেন। তো এছাড়া আমরা আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই যে এখনকার যে বেচা বিক্রি, সেই বেচা বিক্রির যে অবস্থা, সেই বেচা বিক্রির অবস্থা আজকে কেমন সেই সম্পর্কে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম একজন বিক্রেতার সঙ্গে। দেখি আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে পারি কিনা। আজকে যে বেচা বিক্রি হয়েছে সেই বেচা বিক্রি থেকে আপনি সন্তুষ্ট? আপনার গত কয়েকদিনে কেমন বেচা বিক্রি? কয়েকদিনে বিক্রি একটু মোটামুটি ভালো ছিল, কিন্তু আজকে একটু বেচা বিক্রি কম। মানে আজকে অনেকে ঝুঁক পায় 50 টাকা থেকে 80 টাকা থাকে না। আচ্ছা, আপনি কি চাষাবাদের সঙ্গে জড়িত? হ্যাঁ, আমরা চাষাবাদ থেকে আমরা মাল আনি। আচ্ছা, আর এখানকার চায়না থেকেও ফুল বাংলাদেশে আসে? চায়না থেকে বাংলাদেশে ফুলটা আসে আমাদের বিক্রি হয়। এখন আসতেছে না, এখন করোনার জন্য আসতেছে না, এখন আমাদের চাষে হচ্ছে আর কি। আচ্ছা, অনেক ফসলের জন্য তো নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, অনেক নষ্ট হয়ে গেছে, অনেক মানে পানি জমে সব নষ্ট হয়ে গেছে। আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে কি সারা বিশ্বে ফুল অন্তত 2,500 কোটি টাকার ফুলের বাণিজ্য সারা বিশ্বে হয়। তবে সেক্ষেত্রে ইসরায়েল, ভারত, তারপরে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু ফুল রপ্তানি করে থাকে, কিন্তু বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকার পরেও এখনও কিন্তু ফুল রপ্তানির সেরকম সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারি না। দেখা যাচ্ছে যে ফুল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফুলের চাষাবাদের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নতুন নতুন ফুলের জাতের যে বৈশিষ্ট্যর যে ফুল, সেই ফুল কিন্তু এখন সারা বছরই পাওয়া যাচ্ছে। যেমন ফল পাওয়া যাচ্ছে সারা বছর, তেমনি ফুলও কিন্তু সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে ফুলের জাতগুলো এসেছে বাংলাদেশে, সেই সমস্ত ফুলের জাতগুলো থেকে কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ফুলের চাষ হয়। তবে চীন বা অন্যান্য জায়গা থেকে যে ফুলের বিকল্প ফুলের বা প্লাস্টিকের ফুল আমদানি হয়, সেই সমস্ত প্লাস্টিকের ফুলের কারণে দেখা যাচ্ছে যে এই তাজা ফুলের যে সুঘ্রাণ, সেই তাজা ফুলের সুঘ্রাণ কিন্তু আমরা অনেকটাই বঞ্চিত হচ্ছে। পাশাপাশি চাষি যারা আছেন তারা কিন্তু ফুল চাষে অনেকটা নিরুৎসাহিত হচ্ছেন বলে তারা বলছেন। তো আরও কিছু মজাদার তথ্য আপনাদের জানাতে চাই, সেটি হচ্ছে এই কিছুক্ষণ আগে আমরা জারবারার একটি দোকান থেকে ঘুরে আসলাম। এই জারবারা ফুলটি জার্মান থেকে কিন্তু এসেছে এবং এই জার্মানের সেই ফুলটি কিন্তু এখন বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। অর্থাৎ একসময় এই ফুলটি পুরোপুরি আমদানি নির্ভর হওয়া থাকলেও এখন কিন্তু এই ফুলটি আমদানি করতে আমাদের হয় না বললেই চলে। তারপরেও আমাদের ফুল চাষাবাদ হওয়ার পরেও কিছু কিছু ফুল আমদানি করতে হয়। তবে সেই সমস্ত ফুলের আমদানি হয়তো যতই চাষাবাদ বাড়ছে ততই হয়তো আমদানি কমে আসবে। তবে আবার আরেকটি বিদেশি ফুলের কথা বলি, সেই বিদেশি ফুলটি কিন্তু গ্ল্যাডিওটাস, খুবই চমৎকার একটি সৌন্দর্যমণ্ডিত ফুল এবং বিভিন্ন রঙের কিন্তু এই ফুলটি হয়ে থাকে, যেমন বেগুনি, লাল, হলুদ, সব রঙের ফুলে কিন্তু এই গ্ল্যাডিওটাস। এবং এই গ্ল্যাডিওটাস কিন্তু দেখা যায় 6 থেকে 7 দিন কিন্তু তারা কিন্তু বেশ পানির মধ্যে থাকতে পারে। আমরা একটি দোকানে শুধুমাত্র বর্ষার ফুল বেলিকে দেখতে পেয়েছি। বেলি ফুল কিন্তু এখন পাওয়া যায় না বলেই চলে। তবে সেই সংকরায়নের ফলে বেলি ফুলটিও কিন্তু এখন সারা বছরই কম বেশি টুকটাক পাওয়া যাচ্ছে। আমরা একটি গোলাপের একটি দোকানে এসেছি, যে গোলাপের দোকানটিতে দেখা যাচ্ছে যে লাল, হলুদ বিভিন্ন কালারের গোলাপ হয়। শান্তির প্রতীক হিসাবে সাদা গোলাপ, আবার ভালোবাসার প্রতীক হিসাবে লাল গোলাপ, আবার বন্ধুত্বের প্রতীক হিসাবে হলুদ গোলাপও দেওয়া হয়ে থাকে। তবে এই ফুলের যে চাহিদা, সেই ফুলের চাহিদা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে তাদের বেচা বিক্রি যেমন বাড়বে, তেমনি ফুলের চাষাবাদেও উৎসাহিত হবেন চাষিরা। তবে তাদের যে দাবিটি রেখেছেন যে ঋণ পাওয়ার ক্ষেত্রে, করোনাকালে এবং আমপান বা বন্যা পরবর্তী সময়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ তারা কমিয়ে আবার যদি জমজমাট ব্যবসা করতে চান, তাহলে এই ফুলের ছোট ব্যবসা বা ক্ষুদ্র বা মাঝারি ব্যবসার যে প্রণোদনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই প্রণোদনাটি তারা সঠিকভাবে পেলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন। তো সকাল সকাল ফুলের বাজারের আগারগাঁয়ের এই স্থান থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে।
রাজধানী আগারগাঁও থেকে ফুলের বাজার খবর জানাচ্ছিলেন সানবীর রূপল। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ, যা দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। প্রতি বছরই এমন আয়োজনের দাবি প্রতিযোগী ও দর্শকদের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি না রিপোর্ট। কে যাবে কার আগে, সাদা, হলুদ নাকি অন্য কোনো দল, তারই হিড়িক পড়েছে টাঙ্গাইলের পুংলি নদীতে। নদীর ছলাৎ ঢেউ আর মাঝিদের বৈঠার এমন সখ্যতা আজকের নয়। অনেক পুরনো এক ঐতিহ্য এই নৌকাবাইচ, গ্রাম বাংলায় যার চর্চা হয় এখনো। টাঙ্গাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা। করোনা আর বন্যার কারণে দীর্ঘদিন ধরে মানুষের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। পার্কগুলো দীর্ঘদিন ধরে বন্ধ, তাই নৌকাবাইচ আয়োজন দেখে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিনোদনপ্রেমী দর্শকরা। এ সময় পুংলি নদীর দুপাশে ঢল নামে হাজার হাজার মানুষের। আমাদের অনেক ভালো লাগছে, এটা আমাদের ঐতিহ্য। নিয়ে আসছি এই কারণে, কারণ গ্রাম বাংলার ঐতিহ্যকে দেখার জন্য। আমি আমার বাবার সাথে এসেছি, আমার নৌকা বাইচ দেখতে খুবই ভালো লাগতেছে। দাদা দাদি মা বাবা আমি বোন নৌকা বাইচ দেখতে আসছি। ভবিষ্যতে এরকম আরো আয়োজক করুক। মাঝি মোল্লাদের শখের এই নৌকাবাইচ দিন দিন হারাতে বসেছে, তাই প্রতি বছর এমন আয়োজন করার মাধ্যমে যেন বেঁচে থাকে পুরনো এই ঐতিহ্য, এমন প্রত্যাশা নৌকাবাইচে অংশ নেয়া প্রতিযোগীদের। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর হলো, খুব সুন্দর ভালো পরিবেশ হয়েছে। নৌকা সেরকম নৌকাইছে এখানে, আপনারা সবাই প্রতি বছর এখানে নৌকাবাইচ হবে। আমরা খুব আনন্দ পাইছি, আরো যদি বাইচ দেয় আমরা আসবো। পরবর্তীতেও খেলছি, আবারও খেলছি, এত সুন্দর বাস কোনো জায়গা হয় না। এদিকে বিনোদনের অন্যতম মাধ্যম নৌকাবাইচ আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। জানান, মানুষকে আনন্দ দিতে আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখবেন তারা। নৌকা ভাইজ দিয়ে এলাকার সমস্ত মানুষকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে একটু আনন্দ দেওয়ার জন্য এই উৎসব ভবিষ্যতেও মহিলা গ্রামের মানুষ ভবিষ্যতেও করবে, বর্তমানও করতেছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ করবে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এই নৌকাবাইচে এবার বিভিন্ন জেলা উপজেলার প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। সময় সংবাদ, টাঙ্গাইল। এই মুহূর্তে শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। কাজল, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে যে সীমিত আকারে ফেরি সার্ভিস চলছে সেটি হচ্ছে এখানে 4টি ফেরি চলাচল করলেও কিন্তু রাতের বেলায় ফেরি বন্ধ থাকছে, এবং আমরা ভোর থেকে এসে দেখছি যে অনেক যানবাহন এখানে অপেক্ষা করছে। বিশেষ করে লাশবাহী গাড়ি এখানে অমানবিক বিষয়, যে তা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কিন্তু এখনো পর্যন্ত ফেরি এই শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়নি। বিআইডব্লিউটিসি তাদের এখানে আমরা কাউকে দেখতে পাইনি সকালে এসে। এখন বিচ্ছিন্নভাবে অনেকে দেখছি, তারা বলছেন যে কাঁঠালবাড়ি থেকে ফেরি ফরিদপুর ছেড়ে এসছে, এটি পৌঁছবার পরেই তারা নাকি এখান থেকে ফেরি ছাড়বেন। তবে এর কোনো যৌক্তিক ব্যাখ্যা আমরা পাইনি, কিন্তু এখানে যে এই বিষয়ে কিন্তু বিআইডব্লিউটিসির কোন রকম আমরা দায়িত্বশীলতা লক্ষ্য করিনি, এবং এখানে যে 6টা থেকে ফেরি ছাড়বার কথা রয়েছে, লাশবাহী গাড়ি সহ যেসব যানবাহন গুলো পারাপারে অপেক্ষায় রয়েছে তাদেরকে যে একটা দিক নির্দেশনা দিবে কখন ফেরি ছাড়বে সেই কথাটি বলবারও কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ব্যাপারে কিন্তু যারা ভুক্তভোগী তারা বলছেন যে স্থানীয় প্রশাসন এবং বিআইডব্লিউটিসি সহ যারা এই ঘাটে দায়িত্বশীল তাদের কিন্তু যথাযথ দায়িত্ব পালন না করবার কারণে কোনো জবাবদিহিতার ব্যবস্থা আছে কিনা সেটি কিন্তু তারা জানবার চেষ্টা করেছেন। আর এই যে শিমুলিয়া ঘাট সেটি কিন্তু গেল আগস্ট মাসের শেষ দিক থেকে যে বিড়ম্বনা শুরু হয়েছে সেটি কিন্তু এখনো চলমান আছে। এখানে যে চ্যানেল নিয়ে সমস্যা ছিল, যেটি লোজং টার্নিং, যেটি ড্রেজিং করে কোটি কোটি টাকা তেল পোড়ানোর পরে এখন আবার সেটি ভরাটের কাজ চলছে। এখন পদ্মা সেতুর যে 24-25 নম্বর খুঁটি আছে সেই বরাবরের নাব্য সংকটের কারণে সমস্যা হচ্ছিল। সেখানে কিন্তু লঞ্চ এবং স্পিড বোট আগে থেকে চলছিল, সকলের দাবি ছিল সেটিকে সচল করবার, কিন্তু সেটি না করে কিন্তু তারা লোজং টার্নিং এ ড্রেজিং শুরু করে দেয়, এবং দিনের পর দিন ড্রেজিং করে সেখানে সময় ক্ষেপণ করে 1-2 দিন ফেরি চলবার পরে কিন্তু আবার সেটি বন্ধ হয়ে যায়।
এবং বন্ধ হয়ে যাবার পরে এখন আবার সেই চ্যানেলটি এখন ভরাটে কাজ চলছে এবং এই 24 এবং 25 নম্বর খুঁটি দিয়েই এখন ফেরি চলাচল করছে সীমিত আকারে। এর বাইরে কিন্তু যে চর হাজরা নামে একটি চ্যানেল ছিল, সে হাজরা চ্যানেলের পাশেই চর চন্ডা নামে একটি নতুন চ্যানেল করবার জন্য বিআইডব্লিউটিএ পরিকল্পনা করেছেন এবং সেখানে ড্রেজারও গিয়েছে। সেটি দ্রুত চালু করলে সমস্যার অনেকটা সমাধান হবে বলছেন। তবে ভুক্তভোগী যে দক্ষিণাঞ্চলের 21 জেলার লাখো মানুষের যে যাতায়াত, তারা কিন্তু এইসব বিষয়ে কিন্তু খুবই বিরক্ত। তারা বলছেন যে এত গুরুত্বপূর্ণ একটি ফেরি রুট, সেটিকে ঘিরে যে পরিকল্পনা, যে কোথায় সার্ভে করে কোথায় রুট করতে হবে এবং কোন দিক দিয়ে এই পলি পড়ছে সেদিকে আগেই অপসারণ করতে হবে, এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু যথাযথভাবে হচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। আর এই শিমুলিয়া ঘাট এবং কাঁঠালবাড়ি ঘাট দুঘাটে কিন্তু অনেক গাড়ি অপেক্ষা করছে, অনেক মানুষ অপেক্ষা করছে, তাদের অবর্ণনীয় দুর্ভোগ চলছে। আর এই যে শিমুলিয়া ঘাট, এর পাশে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। সেই নদী ভাঙনে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আবার সেখানে বালুর বস্তা ফেলবার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং এই 3 নম্বর ঘাটটিও ঝুঁকির মধ্যে রয়েছে। এই নদী ভাঙন এবং নাব্য সংকট এবং মানুষের দুর্ভোগ, এই ছিল এখানকার সর্বশেষ। কাজল। শিমুলিয়া ঘাটের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময় আরও থাকছে। ইউরোপে আবারও বাড়ছে করোনার প্রকোপ। লকডাউনের পর ফ্রান্সে একদিনের রেকর্ড শনাক্ত, ব্রিটেনে দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা। দেশের করোনা প্রসঙ্গ। স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল 32 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1576 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,47,372 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,170 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 18,96,679 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,576 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,47,372 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,913 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,051 জন। মোট সুস্থ হয়েছেন 2,54,386 জন। বছরের শুরুতেই করোনার প্রকোপ বাড়ায় ট্রাফিক ব্যবস্থাপনায় ছিল ঢিলে ঢালা ভাব। 6 মাস পর সড়কে যানবাহনের চাপ বাড়ায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ডিএমপির ট্রাফিক বিভাগ। আইন অমান্যকারীদের নতুন সড়ক আইনেই জরিমানা করা হচ্ছে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তাদের অবস্থান চোখে পড়ার মতো। হামিদ সালাহিনের রিপোর্ট। এবছরের মার্চের মাঝামাঝি করোনার প্রাদুর্ভাব বাড়লে ঘরবন্দি হন সাধারণ মানুষ। সড়কে শূন্যের কোটায় নেমে আসে যানবাহনের সংখ্যা। তবে সরকারি নির্দেশনায় শৈথিল্য আসলে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর আবারও পুরনো চেহারায় নগরের সব সড়ক। কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হলেও চাপ বেড়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে, তীব্র হচ্ছে যানজট। বিগত সময়ের ট্রাফিক ব্যবস্থাপনায় ঢিলেঢালা ভাবকে পুঁজি করে এখনো শৃঙ্খলায় ফেরেনি অনেকেই। যারাও মানছেন তারাও দুষছেন একে অপরকে। এই করোনাকালীন সময়ে যে ব্যবস্থাটা নিয়েছি, মূলত এটা যদি অব্যাহত থাকে, ডেফিনেটলি এটা আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারব। আমার গাড়িতে অলরেডি 2 জনই আছে, এর বেশি আমরা স্বাস্থ্যবিধি মেনে নিচ্ছি না যাত্রী। সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই সচেতন হই, তাহলে অবশ্যই এটা সবার জন্যই ভালো। শর্ত থাকলেও গণপরিবহনে এখনো চোখে পড়ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও। অজুহাত ছিল বরাবরের মতোই। এতক্ষণ মাস্ক পরেন না কেন? মাস্ক ছিল না। কেন? বাসায় রেখে যেত তাই। অনেকে পড়তেছে না, অনেকে বিভিন্ন এক্সকিউজ দেখায়। আমরা মাস্ক ছাড়া যাত্রী উড়াই না। তাদের মাস্ক পরে চলতে হবে, নাহলে তাদেরকে ফাইন করা উচিত। ট্রাফিক পুলিশ বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তায় প্রেশার আগে থেকে অনেক বেশি বাড়ছে, আমরা এগুলো এখন চেক করতেছি, আমরা ফল পাচ্ছি, আইনগত ব্যবস্থাও নিচ্ছি। মোটামুটি যান চলাচল করোনার আগে যেমন ছিল সেরকম প্রায় স্বাভাবিকের পর্যায়ে আছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে যেরকম করতাম সেরকমই কাজ করে যাচ্ছি। ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, মানবিক কারণে কয়েক মাস ছাড় দেওয়া হলেও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বিশৃঙ্খল সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছেন তারা। করোনার আগে
যে ডেপ্লয়মেন্টটা ছিল সেই ডেপ্লয়মেন্টই কিন্তু এখন আছে, একদম অ্যাজ ইউজুয়াল ডেপ্লয়মেন্ট চলে এসছে। করোনার কারণে হয়তো অল্প একটু হয়েছিল, এখন শৈথিল্য নাই। আমরা বলবো যে ট্রাফিকের একদম ফুল সুইং এ কাজ করতেছে। সড়কের শৃঙ্খলা ও গণপরিবহনে সামাজিক স্বাস্থ্যবিধি নিশ্চিতে জনসাধারণের ব্যক্তি সচেতনতার বিকল্প নেই বলে মনে করে ট্রাফিক বিভাগ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনির পরও মাথার ওপর ছাদ জোটে না অনেক শ্রমজীবী মানুষেরই। প্লাস্টিকের বোতল আর পরনের কাপড় হয়ে যায় বালিশ, আর রিক্সা কিংবা ভ্যানের শক্ত কাঠামো বিছানা। এভাবেই রাতের কাছে চেয়ে নেন ঘুম। রাজধানী সড়কে ভেসে থাকা মানুষের গল্প তুলে এনেছেন সাদাত রহমতুল্লাহ। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরিফিন। রাজধানীতে রাত নেমে এলে তাদের দুচোখও ঘুমে জড়ায়, তবে ক্লান্তিতে ভেঙে পড়া শরীর এলিয়ে দেওয়ার জন্য নরম বিছানা নেই তাদের। যে বাহনে দিনভর দাপিয়ে বেড়ান রাজপথ, তাই হয়ে ওঠে শয্যা। ঘর ফেলে এসেছেন অন্য কোথাও, ঢাকার রাজপথ বুকে টেনে নিয়েছে তাদের। রাস্তা ঘুমাই, সকালে গাড়িলে বেরোম, এতে খেপ নেই গা, অটো গাড়ি লেগা, অটো রিক্সার লেগা খেপ পায় না। ওরা কোনো নিরাপত্তা নাই, ওরা জীবন ভরে এইভাবে ঘুমাইতেছে। ওদের এই অবস্থা এইরকম, সারাদিন কাজকর্ম করে আইয়া কোনো বাসা বাড়ি নাই, কিছু নাই, এই জায়গায় এইভাবে জীবন কাটাইতেছে। যেখানে রাত সেখানে জিরিয়ে নেয়া, রিক্সা কিংবা ভ্যানগাড়িকে সম্বল করে এভাবেই তারা কাটান দিনের পর দিন। বাসা বাড়ির কাজ করে ঘুমায়, কেউ ভ্যান চালায় ঘুমায় না, মশা লাগে কষ্ট করে ঘুমায়। কি করবো, মানে তো দেশ গ্রামের তো খাওয়ান নাই। এলা অন্য মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ। থাকার জায়গা থাকলে পরে এখানে থাকে। বাসায় কারো এমন এমন লোক আছে বাসাতে বাইর করে দিচ্ছে, ভাড়া দিবা পারে না। এক পরিসংখ্যান বলছে এ ধরনের ভাসমান মানুষের সংখ্যা শুধু ঢাকাতেই 25 থেকে 30,000। প্রচলিত একটা কথা আছে, যেখানে রাত সেখানেই কাত। এই নগরীতে অসংখ্য এমন ভাসমান মানুষ রয়েছে যারা খেটে খাওয়া এবং তাদের রাত নামে এমন রিক্সা ভ্যানে। তারাও রাখছে অর্থনীতিতে ভূমিকা। এ রাত শেষে যখন আবার ভোর হবে, তখন আবারও সচল হবে এমন রিক্সা ভ্যান, সচল হবে তাদের অর্থনীতি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাংলা মোটর এলাকায় বসে শ্রমিকের হাট, এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাদাত। কাজল, আপনি জানেন যে আসলে রাজধানীতে সাধারণত এই সকালবেলায় একটি শ্রমের হাট বসে, যেটিকে শ্রমের হাট বলা হয় কারণ হচ্ছে বিশেষ করে দেশের প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে এই নগরীতে যারা ভাসমান মানুষ রয়েছে তারা মূলত বিভিন্ন জায়গায় একত্রিত হয়। এরকম রাজধানীতে বেশ কয়েকটি জায়গা রয়েছে, তার মধ্যে রাজধানীর যে বাংলা মোটর, এই বাংলা মোটর হচ্ছে অন্যতম একটি জায়গা। সেখানে আসলে শ্রমের হাট বসে। এখান থেকে মূলত তাদেরকে যে সমস্ত কাজের জন্য নগরের বিভিন্ন ধরনের কাজ হয়, এমন যে কোনো ধরনের কাজ হতে পারে, সেটি হতে পারে বাসাবাড়ি কাজ থেকে শুরু করে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ হতে পারে, এবং যেগুলো কাঠের ফার্নিচার তৈরির কাজ হতে পারে। সব ধরনের কাজই কিন্তু তৈরি করার জন্য মূলত এখানে মানুষ জড়ো হতে থাকে। এখন মূলত সকাল একদম 7টায় কিছুক্ষণ এখন থেকে জমতে শুরু করেছে কিন্তু শ্রমের হাট, এবং সেটি কিন্তু ক্রমান্বয়ে বেলা 9টা পর্যন্ত চলতে থাকবে। এখান থেকেই যারা যে সমস্ত কাজের জন্য প্রয়োজনীয়, যাদের প্রয়োজন, যারা যে কাজের জন্য দক্ষ, সে সমস্ত মানুষজন কিন্তু এখান থেকে হায়ার করে এসে নিয়ে যায়, এবং সারাদিন তারা চুক্তিভিত্তিক কাজ করে থাকে। কি ধরনের কাজগুলো হয়ে থাকে সেটা একবার বলেছি, যে বাসাবাড়ির কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে ফার্নিচার তৈরি, এমন বিভিন্ন ধরনের যোগালি কাজ রয়েছে সেটি হয়। এখানে টুকরি এবং কোদাল নিয়েও আসতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যে সমস্ত খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তারা আসতে শুরু করে। তারা প্রতিদিন 300 থেকে 600 টাকা যে চুক্তিভিত্তিক কাজ সেটি সারাদিনে সম্পন্ন করে থাকে। সকাল 8টা থেকে বা 9টা থেকে কাজ শুরু হয়ে যায়, বিকাল 4টা পর্যন্ত এই কাজগুলো তারা করতে থাকে। এবং আমরা শুনবো যে আসলে কি প্রক্রিয়া তারা কাজগুলো করতে থাকে এবং তাদের এই মজুরি কেমন। আপনারা জানেন যে আসলে কিছুদিন আগেই করোনার যে দীর্ঘ সময় যে লকডাউন, সে লকডাউন শেষ হয়েছে। আমরা একজন একটু বক্তব্য শুনতে চাই যে আসলে কিভাবে তারা কাজগুলো সম্পন্ন করে। আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কিসের জন্য বসে আছেন? আসলে কলা বাগান থেকে আসছি। আচ্ছা, এটাই টাইসের মিস্ত্রি কাজ করি। আপনি কি কাজের জন্য মূলত এখানে, কি ধরনের কাজের জন্য অপেক্ষা করছেন? টাইলস, মোজাইক, মার্বেল
ফিনিশিং কাজ করি। এখানে কারা কারা আসে এখানে? বিভিন্ন ধরনের লোক আসে। কিরকম? টাইলসের লোক আসে, মিস্ত্রি আসে, হেল্পার আসে, যুগালি আসে। আচ্ছা আচ্ছা, এই ধরনের কাজগুলো আপনি শুনছিলেন। আসলে একজন এখানে বসে আছে যে তিনি টাইলসের কাজের জন্য খুব ভালো পারেন, এবং এখানে যাদের বাসায় মূলত যে টাইলসের কাজগুলো হয়, যে সমস্ত দক্ষ লোক যারা খুঁজে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়। রাজধানীতে এরকম এই বাংলা মোটর ছাড়াও কিন্তু আমরা জানি যে লিং রোড রয়েছে, সেই লিং রোডও কিন্তু একইভাবে এরকম একটি হাট বসে। আমরা আরেকজন আছে, আমরা একটু কথা বলতে চাই, কোথা থেকে এসেছে, কি করতে চান, আমরা আরেকজন একটু বক্তব্য শুনবো। কারণ এখন অনেক সকালবেলা, যেহেতু সবাই আস্তে আস্তে শুরু করেছে, সেক্ষেত্রে লোকের সংখ্যা কিন্তু অনেক। আপনি কি কাজ করেন? সাধারণ বলতে কাজ বলতে আমরা টাইলসের কাজ করি এবং লেবারের কাজ করি। এই কারণে আমরা এখানে আসি, মানে বসি। সকালে রাজমিস্ত্রির রাজের কাজকর্ম, মানে যে কোনো কাজ পারি, বাসা বাড়ির মিললে কাজ করে 8টার দিকে যাই, আপনার 5টার দিকে 4টার দিকে এভাবে চলে আসি। দীর্ঘ সময় তো আপনাদের সময় কাজ মিলে না, মানে আজকে ধরেন না 4-5 দিন ধরে বসে রয়েছি, এখন মানে কাজ মিলতেছে না, ফাটি আসে পরে নিয়ে যায়, এই অবস্থার বিভিন্ন সিস্টেমে কাজ মিলে। এমন কি হয় আসলে যে আসলে আপনারা তো এই দীর্ঘদিন ধরে করোনার সময় গিয়েছে? হ্যাঁ, করোনার সময় মানে অনেক কষ্ট হয়েছে আমাদের এই মার্কেটের মধ্যে, এবং অনেক খানা পিনা নিয়ে অনেক কষ্ট করতেছি আমরা, অনেক কিছু হয়েছে, এইভাবে কাজকর্ম মিলে না, মিলে না, এইভাবে অনেক সমস্যাতে আমরা। কয়টা পর্যন্ত সাধারণত? ধরেন আমরা এখানে 7টা বাজে আসি, ধরেন না কাজ হইলে 9টা নইলে 8টা বাজে কাজে যাই, কাজ না হইলে বাসা যাই, এইভাবে। এরকমও তো হয় সাধারণত যে আসলে বেলা বাড়ার সাথে সাথে আপনাদের মজুরিও কমে যায় অনেক সময়। হ্যাঁ, ঠিক বেলা বাড়ার সময় মজুরিও কমে যায়, কারো বেতন আছে আপনার 400 টাকা 500 টাকা, এই সিস্টেমে মানে কাজগুলো আর। কখনো আমরা যত দূর যাইনি যে আসলে যখন বাজে 11টার বাজার পর থেকেই আপনার বা 10টা বাজার পর থেকে মজুরি কমতে থাকে, অর্থাৎ যে লোকে 500 টাকা যিনি কাজে যোগ দিতে পারেন তার মজুরি চলে আসে 300 টাকা। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে সিস্টেমে মানে এভাবে হইতেছে। করোনার পর কিভাবে কাজ? করোনার পরে এইভাবে মানে কাজকর্ম করতে আছে লোকজন, এভাবে মানে বিভিন্ন অনেক লোকজন এইভাবে আসে কাজের জন্য। কাজ না থাকলে মানে 11টা বাজলে 12টা বাজলে কাজের মজুরি কমে যায়। তারপর কাজ না থাকলে কি করে মানুষের কতক্ষণ বসেই থাকে, 10টা-11টার জন্য বসে গিয়ে পর চলে যায়, কাজ না ফেলে আর কি করবো। আর এখানে টাইলসের বা রাজমিস্ত্রি কাজ ছাড়াও কারা কারা আসে? এখানে অনেক লেবার আসে, এখানে লেবার তো কোনো এখানে কোনো অভাব নাই। আর এখানে অনেক আইটেমের লোকজন আসে, টাইলসের কাজে আসে, রাজের কাজে আসে, বিভিন্ন বাসাবাড়ির কাজের জন্য নিয়ে যায়, বাসাবাড়ির কাজকর্ম করে, বিভিন্ন আইটেমের কাজকর্ম। কাজল, আপনি শুনছিলেন আসলে এই মূলত এই বাংলা মোটরের এই যে বাজারটি রয়েছে, এটাকে আসলে স্বাভাবিকভাবেই এই বাংলা মোটরের মতোই কিন্তু শ্রমের হাট বলা হয়। সব মিলিয়ে বলা যেতে পারে যে আসলে এখান থেকেই নগরীতে যে ধরনের কাজগুলো হয়, সেই কাজগুলোর জন্য যে সমস্ত যেই কাজের জন্য যারা দক্ষ, তাদেরকে এখান থেকে মূলত হায়ার করে নিয়ে যাওয়া হয়, এবং যারা মালিক রয়েছেন তারা এখান থেকে এসে নিয়ে যান নির্দিষ্ট যে টাকার বিনিময়ে, এবং চুক্তি করে নিয়ে যান যে সারাদিন কতক্ষণ তারা কি ধরনের কাজ করবে, পুরো বিবরণ দিয়ে এখান থেকে নিয়ে যায়। এই ছিল এখন পর্যন্ত রাজধানী বাংলা মোটর থেকে যে শ্রমের হাট বসে তার সবশেষ খবর। রাজধানী বাংলা মোটর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদ্দাত রহমতুল্লাহ। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও এখনও বিদ্যুতের আলো পাননি খোদ সাবেক এক সরকারি কর্মকর্তা। ভুক্তভোগীর দাবি, 1 বছর আগে আবেদন করলেও প্রতিবেশীর বাধায় এখনও সংযোগ মেলেনি তার ঘরে। আর পল্লী বিদ্যুৎ বলছে পুলিশের সহযোগিতা নিয়েও সংযোগ দিতে পারেননি তারা। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য, সাদ্দাম হোসেন রকির চিত্রের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জের লক্ষণপুর গ্রামের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আবু তাহের 1 বছর আগে বিদ্যুতের সংযোগ পেতে আবেদন করেন, যার প্রেক্ষিতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি ঠিকাদার নিয়োগ করে এবং 3টি খুঁটিও স্থাপন করে। কিন্তু সংযোগ দিতে গেলে প্রতিবেশী আবুল কাশেম ও তার স্ত্রী বাধা দেয়। পরিকল্পিতভাবে তারা বিদ্যুৎ সংযোগ দিতে দিচ্ছে না, তাদের মহিলা সহ তার ধরে রাখে, তারপর সেরা আসি ধরে রাখে, কিছু এলাকার লোকজনকে সে হাত করে রাখছে। ওরা যখন আসে ওরা মহিলা আসে বাধা দেয়, বাধা সৃষ্টি করে। অলরেডি সরকারি রাস্তার দাঁড় দিয়ে খুঁটিগুলো গেছে, কারো জমিনে কোনো কিছু হয়নি। আমি আসলে সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি যে আমি এখনো কেন বিদ্যুৎটা পাচ্ছি না, যেখানে সরকারি রাস্তায় পিলার, সরকারি রাস্তায় তার যাচ্ছে। এটা পিলার ইতিমধ্যে যে জায়গায় সমস্যা ছিল এর আগে, পিলার ইতিমধ্যে সরানো হয়েছে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী 15 দিনের ভিতরে উনি লাইন পেয়ে যাবে। পরিবারটির দাবি, বিদ্যুৎ সংযোগ দেয় আপত্তি নেই তাদের, তবে বাড়ির সামনে দিয়ে না নিয়ে বাড়ির ভেতর দিয়ে সংযোগ দেওয়ার দাবি তাদের। এটা সরকারি রাস্তা হইলে এটা আমার জমির মধ্যে মনে কর খুঁটি আমার জমির উপরে, বুঝে,
তো ওখানে মনে করেন ভালো হবে, এখানে আমার ক্ষতি বেশি হবে। আমরা দিমু, আমরা না করি না, আমার বাড়ির ভিতরে দুইটা জমি আছে, আমরা হেদিকে দিয়ে দিমু, আমরা রাজি আছি। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বলছে খুঁটি স্থাপনের পর পুলিশ নিয়েও তার টানতে পারেননি তারা। এটা তো আমাদের সামাজিক সমস্যা, আমরা প্রতিবেশীদের সাথে যাবো না, পুলিশদের কাজটা করতে পারে না, পুলিশও বেশি। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সময় সংবাদ, নোয়াখালী। গত এক সপ্তাহের ব্যবধানে নাটোরে বিভিন্ন ধরনের ধানের দাম প্রতি টনে বেড়েছে 50 থেকে 80 টাকা। এই মুহূর্তে তেবাড়িয়া হাটে আছেন সহকর্মী আল মামুন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন। কাজল, আপনি জানেন যে গত এক সপ্তাহের ব্যবধানে নাটোরের হাট বাজারগুলোতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বিভিন্ন ধানের দাম বেড়েছে। গত আগস্ট মাস পর্যন্ত নাটোরের সরকারিভাবে ধান সংগ্রহ করার পরে এখন পুরো ধানটাই রয়েছে মজুতদারদের কাছে। বিশেষ করে চলতি বছর যে প্রথম থেকে ধানের দাম কৃষক 800 থেকে 850 টাকা পর্যন্ত পেয়েছেন, এই কারণে কৃষকরা ধানগুলো প্রথম থেকেই সেটা বাজারে ছেড়ে দিয়েছেন। আর সরকারিভাবে নাটোর জেলায় 31 আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হয়েছে। এর কারণে এখন পুরোপুরি ধানটাই চলে গেছে মজুতদার এবং বড় বড় ব্যবসায়িকদের হাতে। কাজল, বিশেষ করে আপনি জানেন নাটোর জেলায় চলতি বছর ইরিবরু মৌসুমে 97,000 উপরে হেক্টরের উপরে জমিতে ধানের চাষ হয়েছে, আবাদ হয়েছিল। আর এই আবাদে ধান উৎপাদন হয়েছিল প্রায় 3 লাখ মেট্রিক টন ধান। প্রায় 8 থেকে 10 বছর পর এইবারই প্রথম নাটোর জেলার কৃষকরা সর্বোচ্চ ধানের দাম পেয়েছিলেন। দাম পাওয়ার কারণে এই প্রতিটি হাট বাজারে কৃষকরা তাদের সেই ধান ন্যায্য মূল্য পাওয়ার ধান তারা সে বাজারে ছেড়ে দিয়েছিলেন। বাজারে ছেড়ে দেওয়ার পরে এটা মজুতদারদের কাছে চলে যাওয়ার কারণে আপনার ধানের দাম এই প্রতিদিন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। বিশেষ করে আজকের নাটোরের এই তেবাড়িয়া হাটে কৃষকদের ধান একেবারে নেই বললেই চলে। স্বল্প পরিসরে ধান উঠেছে। এখানে প্রতি ধান 1000 থেকে 1100, 1150 পর্যন্ত ধানের বিক্রি হচ্ছে। এছাড়া যারা মজুত করছেন তারা কিন্তু ধান এখন বের করছেন না। বিশেষ করে চলতি বছরের ইরিবরুর পরে বড় আমন মৌসুম শুরু হয়েছে। এই ধানটি উঠতে আরো 1 থেকে 1.5 মাস লাগবে, তারপরে কৃষকদের হাতে ধান আসবে। এখন বর্তমানে সম্পূর্ণ ধান রয়েছে মজুতদার এবং বড় বড় ব্যবসায়ী এবং সিন্ডিকেটদের হাতে, যেই কারণে প্রতি বছরই কৃষক মার খান, কৃষক লস হন, কৃষক ক্ষতিগ্রস্ত হন, কিন্তু লাভবান হন এই মজুতদার আর সিন্ডিকেট। এখানকার কৃষকদের সাথে আমি কথা বলছি, তারা যেটি দাবি জানিয়েছেন সরকার যেন ধানের মজুত সরকারের ভাবে বৃদ্ধি করা হয়, বাড়ানো হয়, সরকারি ভাবে সম্পূর্ণ আগানো হয়। এই মজুতদারি সিন্ডিকেট ভাঙার জন্য কৃষকরা বরাবর দাবি জানিয়েছে। কাজল, নাটোরের তেবাড়িয়া হাট থেকে ছিল আমার কাছে এই সর্বশেষ। নাটোর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আল মামুন। নারায়ণগঞ্জের রাজধানীর সোনারগাঁও রোটারি হাসপাতালে উদ্বোধন করা হয়েছে। শনিবার 2500-এর রায় নদীতে হাসপাতালে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী একান্ত সচিব গৌতম পাল, রটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট গভর্নর রুবায়াত হোসেন, রটারি ক্লাব রাজধানী সোনারগাঁয়ের সভাপতি অসীম কুমার। দরিদ্র জনগোষ্ঠীর সেবার জন্য 23% জমির ওপর প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 20 শয্যার এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন সোপান রচিত হলো হাসপাতাল। সমাজে কিছু মানুষ আসেন শুধু দিতে, আর কিছু মানুষ আসেন শুধু নিয়ে যেতে। কিন্তু নিয়ে যাবেন কোথায়? কফিনের কাপড়ের কিন্তু হাত নাই, পকেট নাই, সব আবার রেখেই যেতে হয়। ইউরোপের দেশগুলোতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। লকডাউনের পর ফ্রান্সে একদিনের রেকর্ড শনাক্ত হয়েছে। স্পেনেও সংক্রমণ বাড়ায় মাদ্রিদের বিভিন্ন এলাকা সোমবার থেকে আবারও লকডাউনে যাচ্ছে। এদিকে ব্রিটেনের দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় প্রশাসন। প্যারিস থেকে ইউরোপের করোনা পরিস্থিতি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। ইউরোপের দেশগুলো প্রথম দফার করোনার আক্রমণ সামলাতেই আবারও বেশ বেসামাল অবস্থায় পড়েছে।
ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও আক্রান্তের হার অনেক বেড়ে গিয়েছে। এদিকে ফ্রান্সে লকডাউন তুলে দেওয়ার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন 13,498 জন। আর আক্রান্তের হার বেড়ে যায় ফ্রান্সের নিস, মার্সাই সহ অন্যান্য শহরে আবারও নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 6 লাখেরও বেশি মানুষ আর মারা গিয়েছেন 30,000-এর বেশি মানুষ। তবে বর্তমানে স্পেনের রাজধানী মাদ্রিদে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন মানুষজন। আর সে কারণে মাদ্রিদের কর্তৃপক্ষ আগামী সপ্তাহে লকডাউন দিচ্ছে শহরটিতে। মাদ্রিদে লকডাউন অবস্থায় বন্ধ থাকবে সব পার্ক আর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে রাত 10টার মধ্যে। আর 6 জনেরও বেশি মানুষ একত্রিত হতে পারবেন না, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটিতেও আক্রান্তের হার বেড়েছে অনেক বেশি। এখন প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরা। ফ্রান্স, স্পেনের পাশাপাশি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, বেলজিয়াম, জার্মান সহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশে আবারও নতুন করে আক্রান্তের হার বেড়ে যায়। সাধারণ মানুষের মনের মধ্যে কাজ করছে নানা শঙ্কা আর ভয়। চিকিৎসা বিজ্ঞানী আর স্থানীয় গণমাধ্যমগুলো আগেই শঙ্কা প্রকাশ করে জানিয়েছিল ইউরোপে দ্বিতীয় দফায় করোনার আক্রমণ বেশ ভয়াবহ হতে পারে। আর বর্তমানে প্রতিদিন যে হারে আক্রান্তের হার বাড়ছে তাতে করে তাদের সেই শঙ্কাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কমল উৎপন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা মহামারীর শুরু থেকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ছিল সংক্রমণের শীর্ষে। এখনও সে ধারা অব্যাহত রয়েছে। সংক্রমণ রোধে 5 ধাপের পরিকল্পনা 3য় ধাপে হলুদ সতর্কতায় এখন শহরটি। সাধারণ মানুষ সতর্ক না হলে ঘোষিত হতে পারে রেড জোনে। আয়ারল্যান্ড থেকে আরও জানিয়েছেন সৈয়দ জুয়েল। বিশ্বব্যাপী মানুষের জীবন ধ্বংসকারী করোনা শত্রুকে পরাজিত করতে নতুন নতুন পরিকল্পনা করে করোনাকে জাদুঘরে পাঠানোর জন্য পুরো বিশ্বই এখন মরিয়া। পিছিয়ে নেই আয়ারল্যান্ডও। শেষ 5টি ধাপের একটি পরিকল্পনা করে বেশ 8 করেই বেঁধে নেমেছে আইরিশ সরকার। দেশটিতে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা ডাবলিনকে 3য় ধাপের নিয়ম নীতিগুলো মেনে চলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মিশেল মার্টিন। ডাবলিনের সংক্রমণ বেড়ে যাওয়ায় 3য় ধাপের কোনোই বিকল্প নেই, এমনটাও জানিয়েছেন দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পল রেড। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই এই ঘোষণা, এমনটাও জানিয়েছেন দেশটির জাস্টিস মিনিস্টার হেলেন ম্যাকান্টিও। এদিকে 3য় ধাপে নিয়ম নীতিগুলো মেনে না চললে 4র্থ ও 5ম ধাপে রেড জোনে পড়তে পারে ডাবলিন। এতে করে শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। আমাদের আরো সচেতন হওয়া উচিত, যেহেতু আইরিশ সরকার আমাদের ডাবলিনে আজকে থেকে লেভেল 3 রেস্ট্রিকশন জারি করেছেন। তো সেখানে আমাদের সচেতন নাগরিক হিসেবে আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের পরবর্তী হয়তোবা লেভেল 4 কিংবা লকডাউনে আমাদের মুখোমুখি হতে পারি। সবুজ, হলুদ, লাল এই 5টি ধাপের হলুদ সতর্কতা এখন ডাবলিন। 3য় ধাপের নিয়ম নীতিগুলো মেনে চলে সবুজ রঙেই ফিরে আসবে প্রিয় শহর ডাবলিন। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। গত মার্চ মাস থেকে বন্ধ সৌদি প্রবাসীদের পাঠানো মালামাল পরিবহন ও খালাস কার্যক্রম। সময় মতো পণ্য ডেলিভারি না পেয়ে হতাশ গ্রাহকরা, অন্যদিকে লোকসানের মুখে ব্যবসায়ীরা। এ অবস্থায় সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। করোনার সময়ে সৃষ্ট মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করেছিল সৌদি আরবের কার্গো ব্যবসায়ীরা, কিন্তু তারা সময়মতো বাংলাদেশে পণ্য পাঠাতে পারছে না। এতে গ্রাহকদের সঙ্গে তিক্ততা বাড়ছে ব্যবসায়ীদের। সাধারণ প্রবাসীদের অভিযোগ, সৌদিতে পণ্য বুকিং দিয়ে দীর্ঘদিন অপেক্ষা করলেও স্বজনরা তা পাচ্ছেন না। 15 থেকে 20 দিনে দেশে যাওয়ার কথা, কিন্তু এখানে 3 থেকে 4 মাস পরে রয়েছে, যার কারণে আমরা আমাদের দেশে মালগুলো যাইতেছে না। তবে এ খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন গত মার্চ থেকে তারা কোনো শিপমেন্টের ডেলিভারি দিতে পারেননি। এতে প্রবাসীদের ব্যক্তিগত ব্যবহার ও পরিবারের জন্য পাঠানো মালামাল জমেছে কয়েকশো টন। বাংলাদেশ সরকার যদি খুলে দেয় তাহলে ইনশাআল্লাহ আমাদের উপকার হবে। এই যে কাস্টমার আছে অনেক, ওদের অনেক উপকার হবে। বর্তমানে ভারত, পাকিস্তান বিভিন্ন দেশে কার্গো ফ্লাইট চালু আছে, ওদের দেশে মাল যাইতেছে, যুদ্ধ সময় মাল পাইতেছে। শুধু আমাদের বাংলাদেশে এইটা এখনো চালু হয়নি, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানিয়ে বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছেন রিয়াদের কার্গো ব্যবসায়ীরা। সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে বাংলাদেশে সেবা চালুর আহ্বান তাদের। 100-এর উপরে হবে এই ধরনের আমরা কার্গো ব্যবসায়ী আছি, তাদের সাথে যদি 5 জন করে লোক হয়ে থাকে তাহলেও দেখা যাচ্ছে আমাদের হয়তো 5,000 লোকের মতো বেকার হয়ে পড়বে।
একান্ত দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কাস্টমস কর্তৃপক্ষের কাছে, এটা আমাদেরকে একটা সমাধান দিবেন। সংশ্লিষ্টরা বলছেন কার্গো খাত থেকে প্রতি বছর সরকার বড় অঙ্কের রাজস্ব অর্জন করে, কিন্তু এখন সেই সেবা বন্ধ থাকায় জাতীয় অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। খেলার খবর। দ্বিতীয় দফায় পরীক্ষায় করোনা নেগেটিভ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের 27 ক্রিকেটার ও কোচিং স্টাফদের সবাই আজই তারা যোগ দেবেন টিম হোটেলে, শুরু করবেন আনুষ্ঠানিক দলীয় অনুশীলন, এমনটি জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে ক্রিকেটারদের অনুশীলন ভেন্যু সহ পুরো এলাকায় নেওয়া হবে বিশেষ ব্যবস্থা, সবাই থাকবেন সুরক্ষা বলয়ের মধ্যেই। এ যেন অস্বস্তির মধ্যেও এতটুকু স্বস্তি। লঙ্কা সফরকে সামনে রেখে দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় আসেনি কোনো নেতিবাচক ফল। 18 ক্রিকেটারের সবাই হয়েছে নেগেটিভ। আজ হয়েছে আরও 9 ক্রিকেটারের কোভিড টেস্ট, যাদের ফলাফলের জন্য অপেক্ষা রোববার বিকেল পর্যন্ত। এবারের করোনা পরীক্ষায় অংশ নিচ্ছে না কোনো বিদেশি কোচিং স্টাফ। নেগেটিভ হওয়া 18 ক্রিকেটার কাল সকালে উঠবেন টিম হোটেলে, থাকবেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। তাই তো ক্রিকেটারদের আশেপাশে সবাইকেই করানো হয়েছে কোভিড টেস্ট। আমরা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং কোভিড-19 বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইসিবি এবং আইসিসির গাইডলাইনের আলোকে আমরা প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদেরকে দফায় দফায় পরীক্ষা করার মাধ্যমে এবং তাদের শরীরে কোভিড-19 সংক্রমণের অনুপস্থিতি নিশ্চিত হয়ে আমরা তাদেরকে এই বায়োসিকিউর বাবুলের মধ্যে নিয়ে এসেছি। গেল 18 জুলাই থেকে কোভিডকালে একক ঐচ্ছিক অনুশীলন শুরু করেছিলেন টাইগাররা। অবশেষে দীর্ঘ 2 মাস পর ফিরছেন আনুষ্ঠানিক দলীয় অনুশীলনে, যেখানে দলের সঙ্গে যোগ দিবেন বিদেশি কোচিং স্টাফরাও। ক্রিকেটারদের টিম হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত থাকবে নিরাপত্তার কঠোর বলয়। বাইরের কেউ তো দূরের কথা, দেখা করতে পারবেন না পরিবারের সদস্যরাও। সব মিলিয়ে লঙ্কা সফরের আগে মুশফিক তামিমদের সুরক্ষায় কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। এই যে সুরক্ষা বলয় অর্থাৎ বাবল, এর আওতায় খেলোয়াড়দের অবস্থানকালীন যে হোটেল, রেস্টুরেন্ট, যে ভেহিকেল দিয়ে তারা মাঠে যাওয়া আসা করবে, সেটা জিম, সুইমিং পুল অর্থাৎ ট্রেনিং ফ্যাসিলিটিস, মেডিকেল ট্রিটমেন্ট রুম, এই সবই এই বাবলের আওতায় থাকবে। আর সবকিছু ঠিকঠাক থাকলে 23 সেপ্টেম্বর রাতে ঢাকায় পৌঁছাবেন টাইগারদের স্পিনিং বোলিং পরামর্শক ড্যানিয়েল ভিক্টোরি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর বদলগাছিতে প্রমিলা হ্যান্ডবল সদস্যদের অনুশীলন চলছে, সে খবর জানাতে সেখানে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি। ধন্যবাদ কাজল। আপনি জানেন নারী হ্যান্ডবল টিমের যে খেলাধুলা করোনা কালে কিন্তু দীর্ঘদিন ধরে খেলাধুলা একটা মন্তর গতি ছিল, প্র্যাকটিস খুবই কম ছিল, প্র্যাকটিস করতে পারছিল না। তবে গত সপ্তাহ থেকে নওগাঁর এই বদলগাছিতে একটি নারী হ্যান্ডবল টিম রয়েছে, যারা জাতীয় টিমে খেলে থাকেন। তো এই টিমের নিয়মিত এখন প্র্যাকটিসে তারা সুযোগ পেয়েছে এবং প্র্যাকটিস করছে। খুব সকাল থেকে এই নারী টিমের খেলোয়াড়রা এখানে প্র্যাকটিস করে থাকে। প্র্যাকটিসের পরবর্তীতে তারা কিন্তু তাদের কসরত এখানে ঝালাই করে নিচ্ছে। তবে একটু জানিয়ে রাখি, বাংলাদেশের যে নারী হ্যান্ডবল টিম তা কিন্তু জাতীয় পর্যায়ে খেলার জন্য নওগাঁর এই প্রান্তিক পর্যায় থেকে প্রায় 7 থেকে 8 জন খেলোয়াড় রয়েছেন, যারা কিন্তু দেশ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু তারা তুলে ধরে থাকেন। তবে এই খেলোয়াড়দের কিন্তু আমরা যেটা তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে বেশ কিছু সংকট রয়েছে, খেলাধুলার যন্ত্রপাতি, খেলাধুলার পর্যাপ্ত পরিমাণে তাদের যে ইকুইপমেন্ট দরকার তা কিন্তু এখানে অনেক ঘাটতি রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এটা নওগাঁর প্রত্যন্ত এলাকার এই নারী টিমের কিন্তু যে প্রশিক্ষণের যে উপাদানগুলি, বিশেষ করে একটি ভালো মাঠ, নিয়মিত এই শারীরিক কসরতের জন্য তা কিন্তু এখানে অনেকটাই মানে অপ্রতুল, জানিয়েছে এখানকার যিনি কোচ রজত গোস্বামী। তো সব মিলে কিন্তু খেলাধুলার যে চর্চার যে জায়গাটা করোনাকালে দীর্ঘদিন কিন্তু এটা ঘাটতি ছিল, আবারও কিন্তু তারা তাদের এই জায়গাতে কিন্তু তারা শুরু করেছে। এখানে প্রায় 36 জনের একটি টিম রয়েছে। এই টিমের মধ্যে কিন্তু প্রমিলা হ্যান্ডবল টিম, তারা কিন্তু তাদের যোগ্যতা, দক্ষতার মাধ্যমে তাদের খেলাধুলার দীর্ঘদিন ধরে তারা এই কর্মকাণ্ড বা তাদের খেলাধুলার শুরুর পর থেকে তারা কার্যক্রমটা অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছেন। তো এই খেলাধুলার আসলে শারীরিক গঠনের জন্য নিয়মিত চর্চা রাখা, এটা কিন্তু একেবারেই জরুরি একটা বিষয়। কিন্তু এই সময়টাতে বেশ কিছুদিন ধরে তাদের কিন্তু এই
শারীরিক কসরত এবং অনুশীলনের জায়গাতে কিন্তু ঘাটতি ছিল, তারা করতে পারছিল না। তবে গেল 2 সপ্তাহ ধরে কিন্তু তারা আবার এই পর্যায়ক্রমে তাদের কার্যক্রমগুলো চালানোর সুযোগ পাচ্ছে। তবে আমরা এখানে যে বিষয়টি অনেক প্রতিকূল একটা পরিবেশে তারা কিন্তু এই খেলাধুলাটা করে থাকেন এবং এই খেলাধুলার যে এই মুহূর্তে খুবই জরুরি বিষয় সেটা হলো যে করোনা পরবর্তীতে তাদের যে সংকটের যে জায়গাগুলি এখান থেকে উত্তরণের জন্য সরকারের কাছে কিছু সহযোগিতা কামনা করেছেন। প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট দরকার, প্রয়োজনীয় যে খেলার সামগ্রী তা কিন্তু এখানে অনেকটাই অপ্রতুল। তো প্রত্যন্ত পল্লীর এই খেলোয়াড়রা তাদের দাবি যে প্রয়োজনীয় যদি সরঞ্জামাদি তারা পায়, তাদের কিন্তু মেধা চর্চা যোগ্যতার জায়গা দিয়ে তারা কিন্তু জাতীয় লেভেলে খেলাধুলার মাধ্যমে দেশকে আরও উজ্জীবিত করতে পারে, আরও তুলে ধরতে পারে। আরেকটি বিষয়, এই এলাকার খেলোয়াড়দের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছিলাম, একটা স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তেই বিদেশের অনেকটা খেলায় তারা অংশগ্রহণ করে দেশের কিন্তু অনেকগুলি খেতাব তারা অর্জন করে নিয়ে এসেছে, এমন কিন্তু আমরা এখানে জানতে পারছিলাম। তো নারী ফুটবল টিমের এখানে প্রায় 36 জনের মধ্যে এই মুহূর্তে রয়েছে প্রায় 12 জন যারা সরাসরি জাতীয় টিমে, এই হ্যান্ডবল টিমে তারা খেলা পরিচালনা করে থাকে, খেলা তারা উপস্থাপন করে। এবং গেল 1995 সালের পরবর্তী কিন্তু এই টিমটা এখানে গঠন করেছিল। এই আস্তে আস্তে কিন্তু একটি শক্তিশালী টিমে তারা পরিণত হয়েছে এবং জাতীয় লেভেলে তাদের যোগ্যতা, দক্ষতা এবং খেলার মাধ্যমে তাদের মেধার প্রকাশ ঘটিয়ে এই খেলাধুলা তুলে ধরছে। তো কাজল, এই ছিল নওগাঁর বদলগাছি এলাকার খেলাধুলার খোঁজ খবর আমার কাছে। নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আমার রকি। 2022 সালে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে স্টেডিয়াম নির্মাণ সহ ব্যাপক অবকাঠামো উন্নয়নের কাজ চলছে কাতারে। অভিবাসী শ্রমিকদের আরও কাজের সুযোগ করে দিতে নতুন শ্রম আইন জারি করেছে দেশটি। অনলাইনে আবেদন করে এক কোম্পানির অধীনে থেকে অন্য কোম্পানিতে কাজ করা যাবে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারে অভিবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়নে নতুন কাজের সুযোগ সৃষ্টির জন্য শ্রম আইন পরিবর্তন করেছে দেশটির সরকার। আইনটির ফলে এক প্রতিষ্ঠানের অধীনে থেকেই অন্য প্রতিষ্ঠানে কাজ করা যাবে। এরকম কাজের সুযোগ দেয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। যে সুযোগ সুবিধাগুলি গ্রহণ করেছেন তার মধ্যে এক কোম্পানি থেকে আরো কোম্পানিতে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট নিয়ে শুধু কাজ করতে পারবে। এই জন্য কাতার শ্রম মন্ত্রণালয় একটা লিঙ্ক দিয়েছে, আপনারা আর কপিলের জন্য বা কারোর জন্য অপেক্ষা করতে হবে না। সেই ওয়েবসাইটে গিয়ে লিঙ্কে আপনারা আপনাদের আবেদনগুলি করেন। 2022 বিশ্বকাপকে সামনে রেখে অনেকগুলো শ্রমিক আইন বাস্তবায়ন করছে। তার ভিতরে আমার দৃষ্টিতে সবচেয়ে যে আইনটি পাশ করেছে সেটা হলো আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির থেকে অন্য কোম্পানিতে অনলাইনে অ্যাপ্লিকেশন করে কাজ করার বৈধভাবে সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কাতার শ্রম মন্ত্রণালয়ে আবেদন করে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা অন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন বলে জানালেন দূতাবাসের কাউন্সিলর। এটি আমাদের কর্মীরা যারা আছে ওনাদের জন্য অবশ্যই আমি মনে করি সুসংবাদ। কারণ এক কোম্পানিতে আসার পর যদি কোনো কাজ না থাকে, যদি মনে করো অন্য জায়গায় কাজ আছে, সেখানে সরকারের অনুমতি নিয়ে যদি কাজ করার সুযোগ থাকে অবশ্যই এটি ওনাদের জন্য ভালো। এছাড়া আবেদনকারীর পাসপোর্ট, আইডি কপি, ছবি, চারিত্রিক সনদ, নতুন কোম্পানির সঙ্গে চুক্তিপত্র অনলাইনে জমা দিতে হবে। নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সময় 500 কাতারি রিয়াল ফিও জমা দিতে হবে। সময় সংবাদ, কাতার। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দিনের পর দিন বন্দরে আটকে থাকায় পৌঁছে গেছে বেশিরভাগ ভারতীয় পেঁয়াজ। হিলের ওপারে এখনও আটকে 1.5 শতাধিক ট্রাক, বেনাপোল দিয়ে ঢোকেনি একটিও। এবং দ্বিতীয় দফার পরীক্ষায় বাংলাদেশের ক্রিকেট দলের 27 ক্রিকেটার ও কোচিং স্টাফদের সবাই করোনা নেগেটিভ। সকালে উঠছেন টিম হোটেলে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।